আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিগ্রি তৃতীয় বর্ষের 2021-22 সেশনের যে সকল শিক্ষার্থীরা আছেন। আপনাদের ইতিমধ্যে রুটিন প্রকাশিত হয়েছে এবং ইমরান সাজেশনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আপনাদের অত্যন্ত ভয়ভীতির ক্লাস, যে ইংরেজি টপিক নিয়ে হয়, সেই টপিকের উপরে আজকে ক্লাস হবে। আজকের প্রতিপাদ্য বিষয় হবে ডব্লিউএস কোয়েশন। আজকে ইনশাআল্লাহ আমরা ডব্লিউএস কোয়েশনের 5 মার্ক কিভাবে আর্ন করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। আমরা এই 5 মার্কস কিভাবে আমরা অল্প সময়ে অতি কম পরিশ্রমের মাধ্যমে আমরা কিভাবে এইখান থেকে পেতে পারি সেটার প্রক্রিয়াগুলো আমরা দেখব। আচ্ছা, তো এইবার আমরা ক্লাসের দিকে একটু যাব। আচ্ছা, ডব্লিউএস কোয়েশন এখানে মার্ক থাকে হচ্ছে 5 নাম্বার এবং এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি 4 মার্কসের একটা বিষয় এবং আমরা ডব্লিউএস কোয়েশন কাকে বলে সেটা দেখব। দৈনন্দিন জীবনে আমরা অনেক ধরনের প্রশ্ন করে থাকি। এই প্রশ্নগুলো করার ক্ষেত্রে বিশেষ কিছু শব্দের ব্যবহার করে থাকি। এই যে শব্দগুলো যেগুলোকে আমরা ব্যবহার করি সেগুলোকে আমরা ডব্লিউএস কোয়েশন নামে চিনি। আর এই প্রশ্ন করার ক্ষেত্রে ডব্লিউএস কোয়েশনের যে ব্যবহার বা যে ডব্লিউএস কোয়েশনগুলো আমরা নিয়ে থাকি সেইগুলোকে আমরা সাধারণত ডব্লিউএস কোয়েশন বলি। অর্থাৎ ডব্লিউ এবং এইচ গঠিত যে শব্দগুলো রয়েছে, যেগুলো ইন্টারোগেটিভ প্রনাউন হিসেবে আমরা চিনি, সেই ইন্টারোগেটিভ প্রনাউনগুলোকে আমরা যখন বাক্যে ব্যবহার করি, কোনো প্রশ্ন করি, তখন সেগুলোকে আমরা ডব্লিউএস ওয়ার্ড বলে থাকি। তো ডব্লিউএস ওয়ার্ড করার ক্ষেত্রে আমরা কতগুলো ইন্টারোগেটিভ প্রনাউন ব্যবহার করি। যেমন প্রথমত যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি ওয়াট শব্দের অর্থ হচ্ছে কি। আচ্ছা, এবং এটা বস্তুবাচক শব্দের উত্তরে, বস্তুবাচক জিনিসের যে উত্তর, প্রশ্নের উত্তরে আমরা সাধারণত হোয়াটটাকে ব্যবহার করে থাকি। তারপর যেটা আছে সেটা হচ্ছে ওয়াই অর্থ প্রকাশ করে হচ্ছে কেন। আমরা কোনো জিনিসের প্রশ্ন করে কেন উত্তর যখন আমরা আশা করি, তখন সেখানে আমরা ওয়াই দ্বারা প্রশ্ন করব। এবং তারপরে আছে হচ্ছে হাউ দ্বারা প্রশ্ন করে কেমন, কতটুকু, কিভাবে, সেইগুলোর আমরা উত্তর পেয়ে থাকি। তারপর আমরা দেখতে পাচ্ছি ওয়ার সাধারণত কোনো স্থানকে মেনশন করতে গেলে আমরা ব্যবহার করে থাকি। কোনো স্থান সম্পর্কে যদি আমাদের কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, তাহলে সেইখানে আমরা কি করব, ওয়ার দ্বারা প্রশ্ন করব। আমরা ইতিমধ্যে ক্লাস শুরু করে যাচ্ছি। আপনারা যারা ডিগ্রি তৃতীয় বর্ষের স্টুডেন্ট আছেন, আপনারা খুব শীঘ্রই আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং ক্লাসটি থেকে আপনাদের যদি মার্কস পাওয়ার কমন আশা করেন, হ্যাঁ, তাহলে অবশ্যই আপনাদের খুব দ্রুত ক্লাসটিকে শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে। আপনাদের কোনো প্রবলেম থাকলে আমাদেরকে কমেন্ট করে জানান। দ্রুত ক্লাসটি শেয়ার করার মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়ে যান। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি হোয়েন দ্বারা আমরা প্রশ্ন করি। হোয়েন দ্বারা প্রশ্ন করি কেন? আমরা কখন প্রশ্নের উত্তর যখন পেতে চাই, তখন আমরা কি করব, ডব্লিউএস ওয়ার্ড হোয়েন দ্বারা প্রশ্ন করব। আচ্ছা, তারপর ব্যক্তিবাচক কোনো প্রশ্নের উত্তরে আমরা যখন প্রশ্ন করতে চাই বা আশা করি কোনো উত্তর, তখন আমরা হো দ্বারা প্রশ্ন করব। আচ্ছা, হো দ্বারা কে অর্থ প্রকাশ করে, হোম। কাকে দ্বারা বোঝালে, আমরা কাকে দ্বারা কোনো প্রশ্ন করতে চাইলে আমাকে প্রশ্ন করতে হবে কি দিয়ে, প্রশ্ন করতে হবে হোম দিয়ে। আচ্ছা, তারপরে কতগুলো সেটা যদি আমার জানতে হয়, তাহলে আমাকে হাউ মেনি দ্বারা প্রশ্ন করলে সেটার উত্তর কতগুলো সেটা আসবে। বাক্যের যে অংশে কতগুলো বা কোনো একটা সংখ্যা বা পরিমাণ দেওয়া থাকলে সেই পরিমাণটাকে প্রশ্নের উত্তর করতে হলে আমাকে প্রশ্ন করতে হবে হাউ মেনি দ্বারা। আচ্ছা, তারপরে কত উঁচু যখন আমরা বোঝাবো বা প্রশ্ন করব, তখন সেখানে আমরা হাউ হাই দ্বারা প্রশ্ন করতে পারি। এবং কত দ্রুত যদি আমরা বোঝাতে চাই, তাহলে সেই প্রশ্নের উত্তর যদি আমরা পেতে চাই, তাহলে আমাকে প্রশ্ন করতে হবে হাউ ফাস্ট শব্দটি ব্যবহার করে বা ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে আমরা কি করব, প্রশ্ন করব। কতবার যদি আমরা প্রশ্ন করি যে কতবার তুমি কাজটি করেছো, হ্যাঁ, কতবার তুমি সেখানে গিয়েছো, কতবার, এটা দ্বারা যদি আমাকে প্রশ্ন করতে হয়, তাহলে আমাকে হাউ অফেন ইউজ করতে হবে। আর কত দূর যদি আমি প্রশ্ন করি, তাহলে আমাকে ইউজ করতে হবে হাউ ফার। কত লম্বা বা কত দীর্ঘ সেটা যদি আমরা বোঝাতে চাই, তাহলে আমাকে প্রশ্ন করতে হবে হাউ লং, যে ডব্লিউএস ওয়ার্ড সেটি দ্বারা। হাউ ওল্ড, বয়স যদি নির্দেশ করে, বয়স নির্দেশ করতে আমরা হাউ ওল্ড ইউজ করব। অ্যান্ড দেন লাস্ট ওয়ান একটা ওয়ার্ড আছে যে
কোনো কিছুর পরিমাণ যদি জানতে চাওয়া হয় বা প্রশ্ন করা হয় পরিমাণ জানতে চেয়ে, তাহলে আমরা কি করব, হাউ মাচ শব্দটি ব্যবহার করে আমরা প্রশ্ন করব। তো আমাদের যে এখানে ওয়ার্ডগুলো দেওয়া আছে বা ডব্লিউএস ওয়ার্ডগুলো দেওয়া আছে, সেইগুলোর অর্থগুলো সম্পর্কে আপনার একটা ক্লিয়ারিফিকেশন থাকতে হবে এবং কোথায় কোন শব্দের ব্যবহার করতে হবে সেটা সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। তো যারা আপনারা আজকে এই লাইভটি করতেছেন তারা অবশ্যই এই শব্দগুলোর অর্থ এবং শাব্দিক অর্থগুলো লিখে একটু পড়ার জন্য আপনারা চেষ্টা করবেন। তারপরে আমরা যাব হচ্ছে, দেখেন এখানে একটা কথা লেখা আছে, দেখেন মনে রাখতে হবে একটি বাক্যে দেওয়া থাকবে প্রথমেই এটিকে বাংলা প্রশ্ন করলে যতটুকু উত্তর পাওয়া যায় সেটাই হলো প্রশ্ন। মানে প্রশ্ন কি সেটা বোঝানোর জন্য আপনাকে একটা এখানে লাইন দেওয়া আছে, একটি বাক্যে দেওয়া থাকবে প্রথমেই এটিকে বাংলা, অর্থাৎ বাক্যটি যে থাকবে সেই বাক্যটিকে আপনার প্রথমে কি করতে হবে, বাংলায় বুঝতে হবে এখানে কি বলা আছে এবং আপনি কোন অংশটা থেকে প্রশ্ন করতে চাচ্ছেন, আপনি বাক্যের কোন অংশটার বা কোন শব্দটাকে প্রশ্নের উত্তর করতে চাচ্ছেন সেটাকে আপনার আগে শনাক্ত করতে হবে। তারপর ডব্লিউএস কোয়েশ্চন করার পর অবশ্যই যে কাজটি আপনারা করেন না, অনেক সময় ভুল করেন বা যে কাজটা আপনাদের করা বাধ্যতামূলক সেটা হচ্ছে সাইন অফ ইন্টারোগেশন, অর্থাৎ এই ইন্টারোগেটিভ চিহ্নটা, প্রশ্নবোধক চিহ্নটা কোনোভাবে মিস করা যাবে না, সেটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, তারপরে আমরা একটু দেখব ডব্লিউএস কোয়েশ্চন করার সময় পার্সন পরিবর্তন করার যে বিষয়টি সেটি মাথায় রাখতে হবে। আপনারা যারা ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আপনারা লাইভটি শেয়ার করবেন এবং আমাদের এই ইমরান সাজেশনের পক্ষ থেকে আপনারা যদি ক্লাসগুলো আরও প্রপারলি করতে চান এবং আমাদের যে ব্যাচগুলো আসছে সেই ব্যাচগুলোর সাথে যদি আপনারা নিজেরা যুক্ত হতে চান, আপনাদের প্রিপারেশনটাকে যদি ভালো করতে চান, তাহলে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং বোর্ড এডমিশন নেওয়ার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভর্তি হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 2টি বই, যার মাধ্যমে আপনার চূড়ান্ত একটি প্রিপারেশন নিতে পারছেন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ মার্কস পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে। সো ইমরান সাজেশনের সাথেই থাকুন। এ পর্যায়ে আমরা আলোচনা করব যে কিভাবে ডব্লিউএস কোয়েশ্চন করার সময় পার্সন পরিবর্তন করতে হয়। পার্সন পরিবর্তন করা একটি গুরুত্বপূর্ণ কাজ ডব্লিউএস কোয়েশ্চনের ক্ষেত্রে। আমরা জানি এইখানে দেখেন পার্সন পরিবর্তনের কিছু নিয়ম দেওয়া আছে। যদি বাক্যে আই অথবা উই থাকে তাহলে এটার পরিবর্তন করে আমরা কি করব, আমরা ইউ করব। আই অথবা ইউ এর পরিবর্তন করে আমরা কি করব, ইউ করব। ওকে, আমরা কি করব, আই এবং ইউ এর, আই এবং উই এর পরিবর্তে আমরা ইউ করব এবং মি এবং আস যদি থাকে, মি এবং আস যেখানে থাকবে সেখানে আমরা পরিবর্তন করে কি করব, ইউ করব এবং মাই এবং আওয়ার যেখানে থাকবে সেটা পরিবর্তন করে করব হচ্ছে ইউর। অর্থাৎ আই উই এইগুলো হচ্ছে সাবজেক্টিভ এবং ওইটার জন্য পরিবর্তন করে ইউ সাবজেক্টিভ প্রনাউন ইউজ করব এবং মি এবং আস এগুলো হচ্ছে অবজেক্টিভ প্রনাউন, এগুলো পরিবর্তন করে আমরা কি করব, ইউ অবজেক্ট হিসেবে নিব এবং মাই এবং আওয়ার হচ্ছে পসেসিভ প্রনাউন, এইগুলোর পরিবর্তে আমরা কি করব, ইউর পরিবর্তন করব। যেমন সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ কেস, যেমন আই যখন হবে আই, এটার অবজেক্ট হচ্ছে মি এবং এটার পসেসিভ হচ্ছে মাই। এইটার পরিবর্তে আমরা এই আইটার পরিবর্তে আমরা কি লিখব, আয়ের পরিবর্তে লিখব হচ্ছে ইউ এবং এই মি এর পরিবর্তেও লিখব হচ্ছে ইউ এবং এই মায়ের পরিবর্তে লিখব হচ্ছে ইউ। আমরা এইভাবে এইগুলার পরিবর্তন করব আর কি। আচ্ছা, তারপরে যে জিনিসটি আছে সেটি হচ্ছে বিবার বলতে কি বুঝো। আচ্ছা, বিবার, বাক্যে বিবার বলতে আমরা সাধারণত এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এইগুলোকে বুঝি। বিন, বিন এইগুলাকেও বিবার বলা হয় এবং অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া কোডগুলো আমরা দেখব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিন, তারপরে হ্যাজ বিন, শেল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, গোয়িং টু, ইউজ টু, নিড, ডিয়ার এইগুলো হচ্ছে সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব হিসেবে এইগুলোকে আমরা চিনে থাকি। তাহলে বাক্যের যে অক্সিলারি ভার্বগুলো আছে বা সাহায্যকারী ক্রিয়া আছে সেগুলো সম্পর্কেও আমার ধারণা রাখতে হবে, কেননা কোনো বাক্যকে যখন ডব্লিউএস কোয়েশ্চন করতে হবে, ডব্লিউএস কোয়েশ্চন করার ক্ষেত্রে আমাকে অবশ্যই অক্সিলারি ভার্ব সম্পর্কে একটা ধারণা লাগবে। কেন লাগবে? একটি মাত্র আমরা ফর্মুলা দেখাবো, একটি মাত্র ফর্মুলা দিয়ে আমরা ডব্লিউএস কোয়েশ্চনটা করব এবং সেটার জন্য আমাদের অক্সিলারি ভার্বের সাহায্য অবশ্যই
অবশ্যই লাগবে। তারপরে আমরা যে জিনিসটি দেখব, এখানে দেখেন এখানে একটি মনে রাখতে হবে বলা আছে এবং এটাকে 3 স্টার করে মার্ক করা আছে। যদি বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে সাহায্যকারী ভার্বের পরিবর্তে আমরা কি ইউজ করব? ডো, ডাজ এবং ডিড। এখন এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে অনেকেরই প্রশ্ন আসবে যে আমরা কখন ডো, কখন ডাজ এবং কখন ডিড ব্যবহার করব। তাদেরকে বলি যে আমরা ছোটবেলায় সবাই পড়েছি B1, B2, B3 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমরা এইগুলো অ্যারাইজ, এরোজ, অ্যারাইজিন, অ্যারাইজেন, ইট, এইট, ইটেন, গো, ওয়েন্ট, গন, এগুলো আমরা অনেকেই ছোটবেলা পড়েছি। আমরা যদি দেখি ইট, এইট, ইটেন, আমরা এইগুলো অ্যারাইজ, এরোজ, অ্যারাইজিন, অ্যারাইজেন এইগুলো পড়েছি। অর্থাৎ ভার্বটা যখন B1 হবে অর্থাৎ প্রেজেন্ট ফর্মের হবে তখন আমরা কি করব? ভার্বটা প্রেজেন্ট ফর্মের হলে আমরা কি করব? ভার্বটা যখন প্রেজেন্ট ফর্মের হবে তখন আমরা ডো অথবা ডাজ ইউজ করব, ডো অথবা ডাজ ইউজ করব। এখন কথা হচ্ছে ডো এবং ডাজ কোনটা আমরা ইউজ করব এইটা নিয়েও কিন্তু কনফিউশন থাকে। এইটার শেষে কি আছে ভাই? এটার শেষে হচ্ছে এস। এস মানে হচ্ছে সিঙ্গেল, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গেল হয়, সাবজেক্ট যদি সিঙ্গেল হয়, সিঙ্গেল সাবজেক্টটা যদি সিঙ্গেল হয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা ডাজ ইউজ করব। এর চাইতে সহজ প্রসেস হচ্ছে ভার্বের শেষে যদি এস থাকে তাহলে আমরা ডাজ ইউজ করব, আর প্রেজেন্ট ফর্মের ভার্বটার সাথে যদি এস না থাকে অথবা ইএস না থাকে তাহলে আমরা ডো ইউজ করব। আর ডিড কখন আমরা ব্যবহার করব? ডিড ব্যবহার করব হচ্ছে ভার্ব যখন B2 হবে অর্থাৎ ইট না হয়ে যখন এইট হবে তখন আমরা ইউজ করব ডিড। এটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে যদি বাক্যে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে সেই ক্ষেত্রে। বাক্যে অক্সিলারি ভার্ব দেওয়া না থাকলে আমরা কি ইউজ করব? ডো, ডাজ এবং ডিড। তারপরে বাক্যটির ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এই যে আমি যে কথাগুলো বললাম এখানে সিকোয়েন্স ওয়াইজ এই কথাগুলোই বলা আছে। হোপফুলি আপনারা এটা বুঝতে পেরেছেন। তারপর আমরা এখানে 2-3টি উদাহরণের সাহায্যে বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। এইখানে আপনারা দেখেন লেখা আছে লিমা লিভস ইন ঢাকা। আচ্ছা একটু খেয়াল করেন এইখানে ভার্ব কি আছে? লিভস, ভার্ব আছে লিভস এবং ভার্বের শেষে কি আছে? এইখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা একটু দেখেন তো। ফার্স্ট অফ অল এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা সেটা দেখতে হবে। আচ্ছা একটু খেয়াল করেন এইখানে ভার্ব কি আছে? ওকে, ডাবল ভয়েস আসতেছে, আপনার ভয়েস 2 বার আসতেছে কেন? আচ্ছা সাউন্ডটা আমরা অফ করে দিলাম, অফ না করার কারণে হয়তো বা ডাবল ভয়েস আসতেছে। এবার একটু কমেন্ট করে জানান ডাবল ভয়েস আসতেছে কিনা, একটু দেখতে চাই ডাবল ভয়েস আসতেছে কিনা, একটু কমেন্ট করে জানাবেন। আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনারা একটু জানাবেন। ওকে, এবার আমরা একটা উদাহরণের সাহায্যে আমরা চেষ্টা করব বিষয়টাকে আরো সুন্দরভাবে যাতে এগিয়ে নেওয়া যায়। এখানে লিমা লিভস ইন ঢাকা। আচ্ছা কোথায় বাস করে? এই আমি আরেকটা জিনিস এখানে বলে রাখি, প্রশ্ন 2 ভাবে করা যায়। আপনাকে আগে বাছাই করতে হবে আপনি কোন জায়গাটার উত্তর দিতে চাচ্ছেন। আপনি এইটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। আমি এই বাক্যটা যদি এইখানে একটু লিখি, লিমা lives in Dhaka, একটু খেয়াল করেন এইখানে ভার্ব কোনটা? লিভ, বাস করা। এটা হচ্ছে বাক্যের ভার্ব। এই ভার্বের আগের যে অংশটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের পরের যে অংশটা আছে সেটাকে আমরা সাধারণত অবজেক্ট বলি। সকল বাক্যে আবার অবজেক্ট থাকে না, আমরা বাকি অংশ বলতে পারি, এক্সটেনশনও বলতে পারি এটাকে। হ্যাঁ, সো আমাকে দেখতে হবে আপনি কোন জায়গাটার প্রশ্ন করতে চাচ্ছেন, প্রশ্নের উত্তর হিসেবে আপনি কোনটা চাচ্ছেন। আপনি কি প্রশ্ন করতে চাচ্ছেন যে কে ঢাকায় বাস করে, এটাও করা যাবে, আবার লিমা কোথায় বাস করে এটাও করা যাবে। আপনি যদি এই অংশটাকে প্রশ্নের উত্তর করতে চান তাহলে আপনাকে একটা প্রসেস অনুসরণ করে প্রশ্ন করতে হবে। আর আপনি যদি যে কোথায় বাস করে, লিমা কোথায় বাস করে এইটাকে প্রশ্ন করে উত্তর চান তাহলে এইটাই সিস্টেমই অন্যরকম। আচ্ছা তাহলে আমরা এই বাক্যটাকে যদি প্রশ্ন করি তাহলে দেখেন আমার প্রশ্ন করার জন্য ফরম্যাট বলছিলাম কয়টা ফরম্যাট? একটা ফরম্যাট অনুসরণ করতে হবে। কয়টা ফরম্যাট? একটা ফরম্যাট আপনাকে ডব্লিউএস কোয়েশ্চন করতে সাহায্য করবে। প্রথমত আপনাকে কি করতে হবে? ডব্লিউএস ওয়ার্ড ইউজ করতে হবে। তারপরে কি দিতে হবে? অক্সিলারি ভার্ব দিতে হবে।
তারপরে কি দিতে হবে, তারপরে দিতে হবে হচ্ছে সাবজেক্ট, তারপরে কি দিতে হবে, বাকি অংশ দিয়ে আপনাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এক্সটেনশন বা বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো এই পর্যায়ে আমরা একটু দেখি তো এইখানে যে লিমা কোথায় বাস করে, আমি যদি প্রশ্ন করি লিমা কোথায় বাস করে, স্থান বোঝালে আমরা প্রথমে দেখিয়েছিলাম, স্থান বোঝালে আমরা ডব্লিউএস ওয়ার্ড হিসেবে কি ইউজ করি, হোয়ারটাকে আমরা ইউজ করি। তাহলে আমরা প্রথমেই নিলাম হোয়ার, আমরা নিলাম, তারপরে নিয়ম অনুসারে ডব্লিউএস ওয়ার্ড নেওয়া কমপ্লিট। এইবার আমাকে যে কাজটা করতে হবে অক্সিলারি ভার্ব নিতে হবে। এখন আপনি একটু খেয়াল করেন, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ought to, going to, used to, need, dear, এই যে অক্সিলারি ভার্বগুলো বাক্যে কোথাও দেওয়া নেই। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডো, ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। ডো অথবা ডাজ অথবা ডিডটাকে আমার প্রশ্ন করার জন্য অক্সিলারি হিসেবে আনতে হবে। তো আমি বলছিলাম যদি ভার্বের শেষে এস ইএস থাকে তাহলে কাকে নিব, ডাজ। এই যে দেখেন এখানে লিভ নাকি লিভস, আপনারা বলেন এখানে লিভ নাকি লিভস, বলেন একটু দেখি। বাক্যের ভার্ব হিসেবে এখানে লিভ দেওয়া আছে নাকি লিভস আছে, বাক্যের ভার্বের শেষে কি আছে, লিভস আছে, এস আছে। এই এস থাকার কারণে আমাকে কি করতে হবে, এখানে ডো অথবা ডাজ, ডাজ থেকে আমরা কোনটা নিব, ডাজ নিব। তাহলে হোয়ার ডাজ, আচ্ছা নিলাম আমরা অক্সিলারি ভার্ব, এইটাও কমপ্লিট। তারপরে কি নিতে হবে, সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কোনটা বলছিলাম, ভার্বের আগে যেটা থাকে সেটা হচ্ছে সাবজেক্ট। ভার্বের আগে কে ছিল, লিমা, তাহলে আমরা দিলাম এখানে লিমা। তারপরে কি, লিমা। এইবার দেখেন এই যে বাকি আছে লিভ। এখন যে কাজটা করবেন, এই যে এসটা আর দেওয়া যাবে না, কারণ হচ্ছে এই এসটা ডাজের সাথে আমরা দিয়ে দিয়েছি, এই এসটা এখন আর থাকবে না, তখন শুধু হবে লিভ। আচ্ছা, লিভ ইন দিয়ে প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দেন, আপনার ডব্লিউএস কোয়েশ্চন অলমোস্ট ডান। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমি যদি আবারও একবার রিপিট করি, প্রথমে আমাকে প্রশ্নের উত্তর হিসেবে আমি যেহেতু এইটাকে সিলেক্ট করেছি যে লিমা কোথায় বাস করে, এইটা প্রশ্ন করব, দ্যাটস ওয়াই আমাকে কোথায় দ্বারা প্রশ্ন করলে আমরা কি ইউজ করব, হোয়ার ইউজ করব। আমরা এই যে হোয়ার দিলাম, তারপরে এটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চনের ফরম্যাট, আমাকে প্রথমে ডব্লিউএস ওয়ার্ড নিতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব নিতে হবে। আমি ডব্লিউএস ওয়ার্ড নিলাম, তারপরে ডব্লিউএস ওয়ার্ড নেওয়ার পর আমাকে দেখতে হবে বাক্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। এম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, could, may, might, must, ought to, going to, used to, did, dear, এইগুলো বাক্যে আছে কি না। যেহেতু এইগুলোর কোথাও কোনো একটি দেওয়া নেই, তাহলে আমাকে কি করতে হবে, ডো, ডাজ এবং ডিডকে প্রশ্ন করার জন্য নিয়ে আসতে হবে। তো এবার আমি আবার দেখব যে ভার্বটার দিকে তাকাবো। ভার্বটা যেহেতু লিভ প্রেজেন্ট ফর্মের আছে, তাহলে আমি কি নিয়ে আসবো, ডো অথবা ডাজ। এখন ডো নিব নাকি ডাজ নিব, সেটার প্রশ্নের উত্তরে যেহেতু এস আছে তাহলে আমি কি নিব, ডাজ দিব। এই যে নিলাম ডাজ, তারপরে সাবজেক্ট, বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যে দ্বিতীয় যে উদাহরণটি আছে আমি এইখানে এবার বোঝানোর চেষ্টা করি। আই ফিল গুড টুডে, আজকে আমি ভালো অনুভব করছি। আচ্ছা, কেমন অনুভব করছি, ভালো। তো কেমন যদি আমি প্রশ্ন করি, কেমন 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 আমি কেমন অনুভব করছি আজকে, তাহলে আমার প্রশ্নের এই অংশটাকে প্রশ্নের উত্তর আমি দেখতে চাই। তাহলে কেমন যদি আমার উত্তরে আসতে হয়, তাহলে আমাকে প্রশ্ন করতে হবে কি দিয়ে, হাউ দিয়ে। কেমন, কতটুকু, কিভাবে, এইগুলো যদি প্রশ্ন দ্বারা যদি আমরা প্রশ্ন করি, তাহলে আমাকে কি করতে হবে, হাউ যে ডব্লিউএস ওয়ার্ড সেটার ইউজ করতে হবে। দিলাম হাউ, তারপরে দেখেন একটু আমার কি লাগে, ডব্লিউএস ওয়ার্ড দেওয়ার পর আমার কি লাগে, অক্সিলারি ভার্ব। বাক্যটার দিকে তাকালে দেখেন তো এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা, এম ইজ আর, ওয়াজ ওয়্যার এইগুলো নেই, বাক্যে অক্সিলারি ভার্বের উপস্থিতি নেই। না থাকলে কাকে আনবো, ডো, ডাজ, ডিড। এখন দেখেন এই যে ফিল ভার্বটা আছে, এই ফিল ভার্বের শেষে কি এস আছে, নাই, এস নাই। আবার দেখেন ফিল হচ্ছে একটা বি1, ফিল বি1, বি2, বি3, আমরা যদি বি3 দেখি একটু, তাহলে এই বি1 এ হচ্ছে ফিল, এফ ডবল ই এল, ফিল, আর এটার ফার্স্ট ফর্ম হচ্ছে ফেল্ট, এফ ই এল টি, ফেল্ট। আচ্ছা, আবার এইটাও সেম, বি3টাও সেম হয়ে যায়, ফেল্ট। তাহলে দেখেন এইখানে কি ফিল দেওয়া নাকি ফেল্ট দেওয়া, কোনটা দেওয়া, এফ ডবল ই এল, ফিল। কোনটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে এফ ডবল ই এল, ফিল। সো এটা এক নাম্বার। আর বাক্যের ভার্ব যখন এক নাম্বার হয় তখন আমরা কোনটাকে নেই, বাক্যের ভার্ব এক নাম্বার হলে ডো অথবা ডাজ। এখন দেখেন ডো নিব নাকি ডাজ দিব, এইটার জন্য আমাকে দেখতে হবে এস আছে কিনা, ভার্বের শেষে এস আছে, ফিলস নাকি ফিল, অনলি ফিল দেওয়া আছে। যেহেতু ফিল দেওয়া আছে সুতরাং আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে হচ্ছে
এই শুধু ডো নিতে হবে, কি নিতে হবে? ডো। যদি এস থাকতো তাহলে আমি কি নিতাম? ডাজ। ওকে, তারপরে ডব্লিউএস ওয়ার্ড নিলাম, অক্সিলারি ভার্ব নিলাম, তারপরে কি নিতে হবে? সাবজেক্ট। এখন একটু খেয়াল করেন এখানে কি আছে সাবজেক্ট হিসেবে? আই। সাবজেক্ট হিসেবে আই। আমরা একটু এর পূর্ববর্তী আলোচনাতে দেখিয়েছিলাম সাবজেক্ট হিসেবে যদি আই এবং উই থাকে তাহলে আমরা এটার পরিবর্তন করে কি করি? ইউ করি। সো এইটার যদি আমরা এখানে পরিবর্তন করে কি করলাম? ইউ, তারপরে ভার্ব দিয়ে বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। ওকে, হাউ ডু ফিল টুডে? না সুহাসিনী, এইখানে আপনার একটু ভুল হয়েছে, আপনার সাবজেক্টই মিসিং আছে, আপনি সাবজেক্টই দেননি। হাউ ডু ইউ দিতে হবে এখানে। হাউ ডু ইউটা যদি না দেন তাহলে আপনার বাক্যটি কাটা যাবে। তারপর কাদিজা তার ফিল আছে তাই ডো হবে। হ্যাঁ, গুড, আপনার থিঙ্কিংটা ভালো। তারপর হচ্ছে বাকি সাবজেক্টের সাজেশন দিয়েন স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে ডো হবে অবশ্যই। রাজিয়া সুলতানা আশা, হাউ ডু ইউ ফিল টুডে? থ্যাংক ইউ, আপনারটা হয়েছে। এহসান চৌধুরী, হাউ ডু ইউ ফিল টুডে? এইখানে আপনি যে কাজটা করছেন ডব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্বটা না দিয়ে আগে দিয়ে দিয়েছেন হচ্ছে সাবজেক্ট, বাট আপনার অক্সিলারি ভার্বটা কি করতে হবে? আগে দিতে হবে, সাবজেক্টটাকে আপনার পরে রাখতে হবে অবশ্যই। তারপরে হচ্ছে আবার বুঝান স্যার, আমি আবার বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। নতুন আরেকটি উদাহরণ আমি আবার বুঝাবো। হাউ ডু ইউ ফিল টুডে? ওকে সামিয়া, ওকে ওকে, ধন্যবাদ। আমি আরেকটি উদাহরণ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার একটু দেখেন, আপনারা এই উদাহরণটার দিকে একটু দেখেন, আপনাদের জন্য প্র্যাকটিস অবশ্যই থাকবে। আমরা পরের বাক্যগুলো আপনাদেরকে দিব মাঝে মধ্যে করতে, আপনারা অবশ্যই রেসপন্স করবেন। আমরা এইখানে একটু দেখব। ওকে, এইখানে যে বাক্যটি দেওয়া আছে সেটা হচ্ছে রানা ওয়েন্ট টু ঢাকা স্যাটারডে। রানা শনিবারে কি করেছে? ঢাকা গিয়েছিল। আচ্ছা, এখন আপনি প্রশ্ন করেন রানা কখন গিয়েছিল, কখন ঢাকা গিয়েছিল? স্যাটারডে। তাহলে এটা একটা সময় বোঝাচ্ছে, সময়। আর যখন কোন সময় বোঝায় সেটাকে প্রশ্ন করার জন্য আমরা কোন ডব্লিউএস ওয়ার্ড ইউজ করি? হয়েনটাকে ইউজ করি। কি ইউজ করি? হয়েন। তো আমার প্রথমে কি দিতে হবে? ডব্লিউএস ওয়ার্ড দিলাম, ডব্লিউএস ওয়ার্ড হয়েন। তারপর কি দিতে হবে? অক্সিলারি ভার্ব। আমার দেখতে হবে বাক্যে অক্সিলারি ভার্ব আছে কি না। বাক্যে দেখেন তো অক্সিলারি ভার্ব আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, এইগুলোর কোনোটি এখানে দেওয়া নেই, যে কারণে আমাকে করতে হবে কি? ডো, ডাজ এবং ডিডকে নিয়ে আসতে হবে। ডো, ডাজ এবং ডিডকে নিয়ে আসতে হবে। এখন দেখেন একটু খেয়াল করেন, এখানে আমি যদি একটু নিচে নিয়ে আসি, আমি লিখলাম এখানে গো, এইখানে লিখলাম ওয়েন্ট, আর এইখানে লিখলাম হচ্ছে গন। একটু দেখেন ভার্বের ফর্মগুলো, এগুলো আপনারা সবাই জানেন, ছোটবেলায় অঙ্কবার আপনারা পড়েছেন। গো ভার্বটা হচ্ছে 1 নাম্বার, অর্থাৎ বি1, আর বি2 হতে হয়ে যায় হচ্ছে ওয়েন্ট। এখন দেখেন তো এখানে কি আছে? এখানে কি আছে দেওয়া? এখানে দেওয়া আছে হচ্ছে ওয়েন্ট। ওয়েন্ট ভার্বটা হচ্ছে বি2। যেহেতু বি2 আমার অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব না থাকলে প্রশ্ন করার জন্য ডো, ডাজ, ডিড আসে, কিন্তু বি2 থাকলে আমাকে কি আনতে হবে? ডিড। আর ভার্বটা যখন 1 নাম্বার হয়, এখানে যদি ওয়েন্ট না থেকে যদি গো থাকতো, গো হইতো, তাহলে আমরা কি ইউজ করতাম? ডো অথবা ডাজ কোনোটা নিতাম। আর যেহেতু এখানে ওয়েন্ট দেওয়া আছে বি2, দ্যাটস ওয়াই আমরা এখানে কি নিব? আমরা ডিড নিব। কেন ডিড হলো বোঝা গেছে কিনা? তারপরে হচ্ছে আমরা কি দিব? সাবজেক্ট দিব। এখানে রানা, রানা হচ্ছে একটা সাবজেক্টিভ প্রনাউন, অর্থাৎ একটা নাম দেওয়া আছে প্রপার নাউন, এটার প্রনাউন ইউজ করা যায়, অথবা রানা রাখলেও তেমন কোনো প্রবলেম হয় না। তারপরে বাকি অংশটা লিখবো গো টু ঢাকা। এইখানে গিয়ে আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে এইখানে দেওয়া ছিল ওয়েন্ট, আপনারা ওয়েন্টটাকে গো করেন না। আচ্ছা, এই ওয়েন্ট যে বি2, এই ওয়েন্ট বি2 বলেই আমরা ডিড ইউজ করছিলাম। আমরা যে ডিড এইখান থেকে নিলাম, কেন ডিড নিলাম? ভার্বটা ছিল হচ্ছে বি2। আমরা যখন এইখানে বি2 ইউজ করছি তখন আর এইটা বি2 থাকবে না, এইটা ওয়েন্টটা কি হয়ে যাবে? গো হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। কে কে বুঝতে পেরেছেন একটু নক করেন, আমাদেরকে একটু জানান আমাকে। বি2 হবে স্যার। কাদিজা রহমান, মিম সরকার, হোয়েন ডিড হি গো টু ঢাকা হয়েছে, ধন্যবাদ। জেসমিন নাহার, হোয়েন ডিড হি গো টু ঢাকা, জি ধন্যবাদ, হয়েছে। ওকে, এহসান চৌধুরী, হোয়েন ডিড হি গো টু ঢাকা, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। অনেকেরই হয়েছে আমি দেখতে পাচ্ছি, অনেকেই খুব সুন্দরভাবে
আনসার করছেন জুই আক্তার হোয়েন ডিড হি গো টু ঢাকা। আপনার প্রশ্নবোধক চিহ্নটা অনেকে মিস করছেন। জ্যোতি আক্তার আপনি প্রশ্নবোধক চিহ্নটা দেননি। যদি সামহাও আপনার এই প্রশ্নবোধক চিহ্নটা ভুল হয়ে যায় তাহলে আপনার বাক্যটা কাটা যেতে পারে। সো আপনারা যে কাজটা করবেন আপনার প্রশ্নবোধক চিহ্নটা ঠিক আছে কিনা সেটার দিকেও অবশ্যই লক্ষ্য রাখবেন। তারপর আমরা এরপরের টাতে আমরা যাব। দেখেন এখানে বিগত সালে আসা অনার্স এবং ডিগ্রি পরীক্ষায় কিছু গুরুত্বপূর্ণ রুলস আমরা এখানে আলোচনায় নিয়ে আসব। রুলস 1 মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস এখানে আলোচনা করা আছে, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা দেখেন একটু, সাবজেক্ট হিসেবে যদি নোবডি, নো ওয়ান অথবা নান, নাইদার থাকে তাহলে ডব্লিউএস কোয়েশ্চন করার সময় হো প্লাস বাকি অংশ দিলেই চলবে। কথাটা হচ্ছে যে কোনো বাক্যে যদি নোবডি অথবা নো ওয়ান অথবা নান, নাইদার এইগুলো যদি থাকে এবং এগুলো কিভাবে থাকবে বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে, বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে যদি এগুলো থাকে সেইটাকে প্রশ্ন করার জন্য আমরা কি ইউজ করব, জাস্ট হো দিয়ে বাদ বাকি অংশটা লিখে দিব এবং বাধ্যতামূলক প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। আপনি যদি এই প্রসেসে বাক্যটাকে আনসার করেন তাহলে অবশ্যই বাক্যটা ডব্লিউএস কোয়েশ্চন হইতে বাধ্য। আমরা একটা এক্সাম্পল নিব, আমরা একটা এক্সাম্পলের সাহায্যে আমরা বিষয়টাকে ক্লিয়ার করব। দেখেন nobody believes a liar, nobody believes a liar। আচ্ছা এই বাক্যটা শুরু হয়েছে কি দিয়া, নো দিয়া। তো আমরা একটু আগে বললাম বাক্যটা যদি nobody অর্থাৎ ড্যাশ বডি অর্থাৎ nobody, somebody, anybody এইগুলা দ্বারা যদি শুরু হয় তাহলে আমরা বাক্যটাও শুরু করব হো দিয়ে। আমরা কি বললাম, ড্যাশ বডি, এরকম ড্যাশ বডি অথবা ড্যাশ ওয়ান দিয়ে যদি বাক্যটা শুরু হয় তাহলে আমরা বাক্যটার প্রশ্ন করার সময় শুরু করব কি দিয়ে, হো দিয়ে। এইখানে ড্যাশ বডি বলতে নোবডি, সামবডি, এনিবডি, এভরিবডি, নো ওয়ান, সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান এরকম হইতে পারে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করব কি দিয়ে, শুরুটা হবে হো দিয়ে। তাহলে দেখেন নোবডি আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে হো দিলাম, তারপরে বাদ বাকি অংশটা দিয়ে আমরা প্রশ্ন করলাম। আমি ক্লাসটা শুরুর দিকে আমি একটা কথা বলছিলাম যে বাক্যের আপনাকে বুঝতে হবে কোন অংশটা থেকে প্রশ্ন করতে যাচ্ছেন। যদি আপনি সাবজেক্টের জায়গায় যদি আপনি প্রশ্ন করতে চান, সাবজেক্টের জায়গাটাকে যদি প্রশ্নের উত্তর হিসেবে আপনি দেখতে চান তাহলে আপনার ডব্লিউএস ওয়ার্ড দিয়ে বাকি অংশটা লিখলেই, বাকি অংশ এক্সটেনশন লিখবেন, লিখে প্রশ্নবোধক চিহ্ন দিলে এটা ডব্লিউএস ওয়ার্ড হয়ে যাবে। আর যদি আপনি সাবজেক্ট ব্যতীত ভার্বের পরের কোনো অংশকে প্রশ্নের উত্তর হিসেবে দেখতে চান তাহলে আপনাকে করতে হবে কি, প্রথমে ডব্লিউএস ওয়ার্ড দিতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব দিতে হবে, তারপরে কি করবেন সাবজেক্ট, তারপরে বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আপনাকে এই দুইটা ফরম্যাট ফলো করতে হবে। এইটা ভার্বের পরে, ভার্বের পরের কোনো অংশকে যদি প্রশ্নের উত্তর হিসেবে আপনি দেখতে চান তাহলে এই ফরম্যাটে আপনাকে প্রশ্ন করতে হবে। আর সাবজেক্টের অংশে যদি আপনি প্রশ্ন করতে চান তাহলে আপনাকে এইভাবে আনসার করলেই হবে। তাই এইখানে দেখেন নোবডি বিলিভস এ লায়ার, আমরা হো দিলাম নোবডির জন্য, তারপর বাদ বাকি অংশটা দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা তারপরে দেখেন আমরা এখানে আরেকটা উদাহরণ দিয়ে রেখেছি, নোবডি হেল্পস দ্য পোর। আচ্ছা নোবডি হেল্পস দ্য পোর এই বাক্যটাতে দেখেন বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে, নোবডি দিয়ে, দ্যাটস ওয়াই আমরা এখানে হো দিয়েছি আর বাদ বাকি অংশটি ঠিকই আছে। ওকে স্যার এটাকে যদি হু ডাজ বিলিভ এ লায়ার, হু ডাজ বিলিভ এ লায়ার যদি আপনি করতে চান, আপনি এটার কথা বলছেন হু ডাজ বিলিভ এ লায়ার, ওইটার দরকার নাই। কারণ কি, কারণ হচ্ছে আপনি সাবজেক্টের জায়গায় যখন প্রশ্ন করবেন, কাদিজা আক্তার আপনাকে আমি আবারও বলি ওইখানে ডাজটা দেওয়ার আসলে তেমন কোনো বিশেষত্ব নাই। কারণ হচ্ছে আপনি যখন সাবজেক্টের জায়গাটাকে প্রশ্ন করবেন তখন আপনার অক্সিলারি ভার্ব আনার কোনো প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছেন। হো বিলিভস এ লায়ার, এহেন চৌধুরী ধন্যবাদ। তারপরে হচ্ছে লেখাপড়া করেন স্যার, আমার উত্তরটা দেন না কেন, আপনি প্রশ্ন করছিলেন হয়তো আমি খেয়াল করি নাই, সরি ফর দ্যাট। তারপরে হচ্ছে হো ডাজন্ট বিলিভস এ লায়ার, এমনটা কি দিলে হবে না স্যার? আচ্ছা এটাও হবে না, এটা হবে না কারণ হচ্ছে বাক্যে নোবডি ছিল। আপনারা ইন্টারোগেটিভ করার সময় বা ডব্লিউএস ওয়ার্ড করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, বাক্যটা যদি
নাবোধক হয় তাহলে উত্তরটা কখনোই নাবোধক রাখা যাবে না, অর্থাৎ ওইখানেও যাতে ব্যালেন্সটা ঠিক থাকে, প্রশ্ন করার সময় যাতে কখনোই আগের যে প্রশ্নটা ছিল, হ্যাঁ, প্রশ্নটা থেকে যেন উত্তরের বাক্যটার অর্থের কোনো পরিবর্তন না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ওকে, দেখেন আমরা এর পরের বিষয়গুলো একটু দেখি। আমরা 2 নাম্বার কোশ্চেনটাকে যদি আমরা আলোচনা করি, নো ওয়ান ভিজিটেড দ্য মাসুমস ইয়েস্টারডে, মিউজিয়াম ইয়েস্টারডে। ওকে, তাহলে এখানে শুরুটা হয়েছে কি, আমি বলছিলাম ড্যাশ বডি ড্যাশ ওয়ান, এখানে নো ওয়ান আছে, তাইলে আমরা কি দিয়ে শুরু করব, হো, তারপর যে বাকি অংশটা আছে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিব। এন্ড দেন আমরা 3 নাম্বার বাক্যটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে নান, নান দিয়ে আছে, নান, নান দ্বারাও যদি বাক্যটা থাকে তাহলে আমরা কি করব, বাক্যটাতে আমরা কি করব, হো দ্বারা শুরু করব, বাক্যটাতে আমরা হো দিব, হো দিয়ে তারপরে বাকি অংশটা দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিব। ওকে, নাইদার অফ দেম, নাইদার আছে, আমরা নাইদার দিয়ে রাখছিলাম, আপনাদের কি মনে আছে কিনা? আমাদের এই রুলসটা শুরুর দিকে বলা ছিল কি, বলা ছিল হচ্ছে নোবডি, নো ওয়ান, তারপরে হচ্ছে নান, নাইদার, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে এইগুলোর পরিবর্তে জাস্ট আপনি কি দিবেন, শুধু দিবেন হচ্ছে হো, তারপরে বাকি অংশটা লিখে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তারপরে হচ্ছে আমরা 5 নাম্বার বাক্যটা একটু দেখব, নো ওয়ান কলড ইউ লাস্ট নাইট, নো ওয়ান, নো ওয়ান, দ্যাটস ওয়াই আমরা এখানে কি দিব, জাস্ট হো, তারপরে বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। আমি আশা করব এখান থেকে মনে হয় কারোর আর কোনো প্রবলেম থাকার কোনো কথা না, মনে হয় সব ঠিকই আছে। 6 নাম্বার এখানে আরেকটি বাক্য আছে, দেখি, নোবডি, নোবডি থাকলে আমরা কি দিব, নোবডি থাকলে আমরা হো দিব, তারপরে বাকি অংশটা দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দেব। এই পর্যায়ে আমরা রুলস নাম্বার 2 বা 2 নাম্বার রুলস নিয়ে আমরা একটু কথা বলবো। আপনারা একটু দেখেন, সাবজেক্ট হিসেবে সামওয়ান অথবা সামবডি অথবা এভরিবডি, অল, আইদার ইত্যাদি যদি থাকে তাহলে আমরা কি দিব, ডব্লিউএস ওয়ার্ড হিসেবে আমরা কি ইউজ করব, হো ইউজ করব, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে নট, তারপরে বাক্যের প্রেজেন্ট ফর্ম দিয়ে বাকি অংশ লিখব। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব, আমি আপনাকে আরেকটা প্রসেস শিখাই, সেটা হচ্ছে আমি বলছিলাম কি, বলছিলাম হচ্ছে যে একটু আগে আমি কথাটা বলছিলাম, আচ্ছা এটাকে এইভাবেও করা যায় যে ড্যাশ বডি ড্যাশ ওয়ান থাকলে আমরা একটু আগে লিখছিলাম, ওইটার ক্ষেত্রে আমরা কি দিতাম, হো দিতাম, কিন্তু ওইখানে যে শব্দগুলো ছিল নো ওয়ান, নো বডি, তারপর হচ্ছে নান, নাইদার, এইগুলোর পরে অক্সিলারি ভার্বের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু যদি এভরিবডি, এভরিওয়ান, অর্থাৎ এভরি শব্দটা থাকে, আপনার এভরি শব্দটা থাকে EVERY, এভরি প্লাস যদি প্রনাউন থাকে, এভরির পরে যদি প্রনাউন থাকে, আপনি এভরির পরে প্রনাউন থাকলে আপনি সরাসরি উত্তর করবেন হো ডাজ নট, হো ডাজ নট প্লাস বাকি অংশ, বাকি অংশ দিয়ে প্রশ্ন করবেন। আমি কি বললাম, আমি কথাটা আবারও বলি, বাক্যে যদি কোথাও দেখেন যে এভরি আছে, এরপরে যদি একটা প্রনাউন আছে, প্রনাউনটা কিভাবে বুঝবে, হ্যাঁ, নামের পরিবর্তে যেগুলো বসে সেইগুলোকে আমরা কি বলি, প্রনাউন। এভরির পরে যদি প্রনাউন থাকে তাহলে আপনি কি করবেন, হো ডাজ নট দিবেন, তারপরে কি করবেন, বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিবেন। তো এই ক্ষেত্রে আমরা একটা বাক্য দেখবো, দেখেন একটা উদাহরণ দেখি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। দেখেন তো এখানে এভরি আছে, এভরির পরে কি আছে, বডি, বডি কি কারণ নাম হইতে পারে বলেন, অবশ্যই না, এটা একটা প্রনাউন, যেহেতু এটা একটা প্রনাউন, এভরির পরে প্রনাউন থাকলে আমরা কি ইউজ করি, হো ডাজ নট, তারপরে আমরা কি করব, বাকি অংশ দিব। এখন বাকি অংশের ক্ষেত্রে আমরা আগে একটা কথা বলেছিলাম, দেখেন ভার্বের সাথে এস আছে বিদায় কিন্তু এখানে ডাজ হইছে, সো এই যে এই এসটা তো এখানে ডাজের সাথে এসে পড়ছে, এখানে আর এসটা রাখা যাবে না, উইশেষ হবে না, তখন কি হবে, উইশ হবে। এইখানে দেখেন যে ডাজে উইশেষের যে ইএস, এই ইএসটা কিন্তু ডাজের শেষে আছে, দ্যাটস ওয়াই এখানে আর আমরা ইএসটা ইউজ করব না, শুধু হবে উইশ, উইশ টু বি হ্যাপি। এই বাক্যটি বুঝতে পেরেছেন কিনা আমি একটু জানতে চাই সবার কাছ থেকে। হো ডাজ নট হবে, কাদিজা আক্তার ইয়া বডি প্রনাউন, তাই হো ডাজ নট হবে। হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে না, দেখা না যাওয়ার তো কথা না, কারোর ক্ষেত্রে কি দেখতে অসুবিধা হচ্ছে কিনা একটু জানান আমাকে। ফারজানা আক্তার তো না, আপনি বুঝি নাই স্যার। আচ্ছা আমি এই জিনিসটাকে আমি আরেকটু বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা আমি যদি এরকম লিখি
everybody wants to get a plus. আমি বললাম এভরিবডি ওয়ান্টস টু গেট এ প্লাস, প্রত্যেকে এ প্লাস পাইতে চায়। একটু খেয়াল করেন তো, এখানে এভরি আছে, তারপরে কি আছে, বডি আছে, এভরির পরে কি আছে, বডি আছে। তাহলে এভরির পরে বডি থাকলে আপনার আর কিচ্ছু বিকল্প চিন্তা করা দরকার নেই, আপনি কি দিবেন, হো ডাজ নট। কি দিবেন, হো ডাজ নট, হো ডাজ নট, ডাজ নট। তারপরে বাকি অংশ যেটা আছে সেটা দিবেন যে ওয়ান্টস, এই এসটাকে তখন দেওয়া যাবে না, সরি, ওয়ান্ট টু গেট এ প্লাস দিয়ে আপনি প্রশ্নবোধক চিহ্ন করবেন। এইখানে এসটা কেন দিলেন না, এইখানে এসটা দেওয়া যাবে না, কারণ হচ্ছে এই যে ওয়ান্টসের শেষে যে এস ছিল এই এসটাই কিন্তু এইখানে এসে পড়ছে, যে কারণে আমরা আর কি করবো, ভার্বের পরে, মেইন ভার্বের পরে এসটা আমরা দিব না। ওকে, কাদিজা আক্তার ক্লিয়ার স্যার, রাজিয়া সুলতানা বুঝতে পারছি স্যার। গ্যারান্টি ব্যাচের ক্লাস হচ্ছে না কেন স্যার? গ্যারান্টি ব্যাচের ক্লাস খুব শীঘ্রই তোমরা গ্যারান্টি ব্যাচের ক্লাস পাবে। হ্যাঁ স্যার বুঝেছি, এটা হাকিমুল ইসলাম, আচ্ছা ধন্যবাদ। তারপর হচ্ছে তুমি রবে নীরবে, জি স্যার ধন্যবাদ। হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, সাইদা নাজরিন নাহার মনিয়া। পরে হচ্ছে জ্যোতি আক্তার, বুঝেছি স্যার। আচ্ছা, আবু বকর সিদ্দিক আপনার কথা ঠিক বলছেন, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ সকলকে। আমরা এরপরে আমরা আরেকটু যাব প্র্যাকটিসের জন্য। আমাদের এখানে কতগুলো বাক্য ছিল আমরা দেখব। আমরা ইতিমধ্যে বলছি এভরির পরে কি থাকবে, যদি নাম কোনো প্রকার প্রনাউন থাকে এভরির পরে যদি প্রনাউন থাকে, হু ডাজ নট, তারপরে আমরা ভার্ব দিব, বাট ভার্বের সাথে এসটা আর দেওয়া যাবে না, তারপরে বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। আবার দেখেন সামওয়ান, এখানে কি আছে দেখেন তো, সামওয়ান দেখলাম, দেখেন সাম এর পরে কি আছে, একটা ওয়ান আছে, তাই না, ড্যাশ বডি ড্যাশ ওয়ান, তাই তো। তার জন্য আমরা কি দিব, হু ডাজ নট, তারপরে এ স্টার কি করা যাবে না, দেওয়া যাবে না, বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। আপনি দেখেন এইগুলার পরিবর্তে অল থাকতে পারে, আবার নানও থাকতে পারে। কি থাকতে পারে, নানও থাকতে পারে। আচ্ছা, তারপরে তাই আমরা কি দিব, হু ডাজ নট, তারপরে এই যে এই রেসপেক্ট বাদ বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, এন্ড দেন আমরা দেখেন এখানে দেওয়া আছে আইদার অফ দেম, আইদার অফ দেম। আচ্ছা, এই আইদার অফ দেম যদি এইভাবেও যদি থাকে, তাহলে আমরা কি দিব, হু ডাজ নট দিব, তারপরে এই এসটাকে আর কি করব না, আমরা ইউজ করব না। আমরা যে জায়গায় হু ডাজ নট ইউজ করব, এই ডাজ শব্দটা আসার কারণে আমরা আর কি করব না, আমরা আর ভার্বের সাথে এসটা ইউজ করব না। আচ্ছা, তারপরে আমরা কি করব, বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিব। সামবডি থাকলে আমরা কি করব, হু ডাজ নট দিব, তারপরে এই ভার্বের সাথে স্টার দিব না, বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, জি স্যার বুঝছি, আপনি আরেকবার বললে আর একটু ক্লিয়ার হওয়া যায়। রাকিবুল ইসলাম সজীব ধন্যবাদ। আমি আরেকবার বলবো, সমস্যা নেই। আমি যদি বলি everyone takes a bath, মেইল দেখি, মেইল, MEAL, মেইল। আচ্ছা, প্রত্যেকে খাবার নিয়েছে, এই যে বাক্যটা, এই বাক্যটাকে আপনার ডব্লিউএস ওয়ার্ড করতে হবে, ডব্লিউএস কোয়েশনে কনভার্ট করতে হবে। সো আপনি একটা কাজ করেন, দেখেন তো এইখানে কি আছে, এভরি আছে, এভরির পরে কি আছে, ওয়ান, এভরি ওয়ান থাকলে এভরির পরে যদি একটা প্রনাউন থাকে তাহলে আপনি কি দিবেন, হু ডাজ নট। আচ্ছা, হু ডাজ নট দিয়ে আপনি বাকি অংশটা লিখবেন, টেক। এখানে এসটা কেন দিবেন না, এই এসটা না দেওয়ার কারণ হচ্ছে আপনার এই এসটা কিন্তু ডাজের সাথে চলে গেছে, আপনি বাদ বাকি অংশটা লিখবেন এ মেইল, MEAL, মেইল দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। রাকিবুল ইসলাম, আপনি বুঝতে পেরেছেন কিনা একটু জানান। ওকে, সানাউল্লাহ, MD সানাউল্লাহ, বুঝতে পারছি স্যার। ওকে, তারপর হচ্ছে অনেকেই এখানে বুঝতে পেরেছে, কমেন্ট দেখতে পাচ্ছি, সবার নাম পড়া সম্ভব না।
ওকে, হু ডাজ নট টেক আমিল, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। জান্নাতুল ফেরদৌস ইবা, আপনার প্রশ্নবোধক চিহ্নটি মিসিং আছে। তাবাসুম, আপনার বাক্যটা হয়েছে। আনিকা ইসলাম, মুস্কান, ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। শিমুল মিয়া, বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। মনি স্যার, বুঝতে পারছি, অনেক সুন্দর করে বোঝাচ্ছেন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জান্নাতুল হিয়া, ক্লিয়ার। ওকে, আমরা যদি আরেকটু এগিয়ে যাই, দেখেন রুলস নাম্বার 3, বাক্যের মধ্যে যদি ফ্রম, ইন অথবা অন থাকে, আচ্ছা দেখেন ইন অন থাকে, তাহলে আমরা স্থানের নাম বা স্থানের নাম যদি উল্লেখ থাকে তাহলে আমরা কি দ্বারা প্রশ্ন করব? হোয়ার দ্বারা প্রশ্ন করব। অর্থাৎ বাক্যের কোথাও যদি কোনো স্থান থাকে তাহলে আমরা কি করব? হোয়ার দ্বারা প্রশ্ন করব। আমরা বাক্যের ভার্বের পরে দেখব কোথাও কোনো স্থান আছে কিনা। যদি স্থান থাকে তাহলে আমরা কি করব? হোয়ার দ্বারা প্রশ্ন করব। আচ্ছা একটু খেয়াল করেন, এখানে শি কামস ফ্রম ঢাকা, সে কোথা থেকে এসেছে? কোথা থেকে এসেছে? আচ্ছা, যেহেতু কোথা থেকে এসেছে স্থান বোঝাচ্ছে, একটা স্থান হলে আমরা প্রশ্ন করব কি দিয়ে? হোয়ার দিয়ে। এই যে দিলাম হোয়ার, আগের মতোই বরাবরের মতোই আমাদের রুলস হবে একটা ডব্লিউএস ওয়ার্ড, তারপরে কি দিব? অক্সিলারি ভার্ব দিব, তারপরে কি দিব? ডব্লিউএস ওয়ার্ড, তারপরে কি দিব? অক্সিলারি ভার্ব দিব, তারপরে কি দিব? সাবজেক্ট, তারপরে বাকি অংশ দিব এক্সটেনশন এবং প্রশ্নবোধক চিহ্ন। এই ফরম্যাটটা ফলো করি আমরা কি করব? বাকি যে প্রশ্নটা আছে প্রশ্নটা সমাধান করব। আচ্ছা, তাহলে আমরা হোয়ার কেন দিলাম? হোয়ার দিলাম হচ্ছে আমরা সে ঢাকা থেকে এসে, সে কোথা থেকে এসেছে, আমরা কোথা থেকে প্রশ্ন করলাম, যে কারণে আমরা কি ইউজ করব? হোয়ার ইউজ করব, ডব্লিউএস ওয়ার্ড ইউজ করলাম। তারপরে আমাদের ইউজ করতে হবে অক্সিলারি ভার্ব। বাক্যে অক্সিলারি ভার্ব নাই, এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ought to, going to, used to, need, dare, এইগুলোর কোনো একটাও বাক্যে উল্লেখ করা নাই। যেখানে আমাকে করতে হবে কি? ডো, ডাজ, ডিড। আগের মতোই আমি বলতেছি যে ডো, ডাজ এবং আপনাকে কি ইউজ করতে হবে? ডিড ইউজ করে প্রশ্ন করতে হবে। ভার্ব যদি এক নাম্বার হয়, প্রেজেন্ট ফর্মের হয়, তাহলে আমরা ডিড ইউজ, ডো অথবা ডাজ ইউজ করব, এবং ভার্ব যদি বি2 হয় অর্থাৎ ফার্স্ট ফর্মের হয় তাহলে আমরা কি ইউজ করব? ডিড ইউজ করব। এখন দেখেন এইখানে ভার্বের সাথে কি আছে? এস আছে। আমরা বইলা রাখছিলাম যদি ভার্বের সাথে এস থাকে তাহলে আমরা সরাসরি ডাজ ইউজ করব, আর কিচ্ছু দেখার দরকার নাই। এই যে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি করলাম? ডাজ দিলাম। হোয়ার, ডাজ, আমরা ডব্লিউএস ওয়ার্ড দিলাম, অক্সিলারি ভার্ব দিলাম, তারপরে কি দিতে হবে? সাবজেক্ট দিতে হবে। এই বাক্যের সাবজেক্ট কে? শি। এই যে আমরা দিলাম শি, তারপরে আমরা বাকি অংশটা দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিই। এইখানে কখনোই ভুল করে এসটাকে দেওয়া যাবে না, কারণ এই এসটা এইখানে ডাজের সাথে এসে পড়েছে। আমরা ডাজ করেছি একমাত্র, এখানে কামস ছিল বিদায়। আশা করি বুঝতে পেরেছো। এখানে জায়গার নাম উল্লেখ আছে তাই হোয়ার দ্বারা প্রশ্ন করা হয়েছে এবং বাকি অংশ ঠিক আছে। ওকে, তারপর এখানে আরো একটা প্র্যাকটিস আছে, আমরা একটু প্র্যাকটিসটা আমরা দেখব। আচ্ছা, হি লিভস ইন চিটাগং। ওকে, এইখানে দেখেন তো সে কোথায় বাস করে? একটা স্থান। তাহলে স্থান বোঝালে আমরা কি করব? হোয়ার দিব, ডব্লিউএস ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব নাই, কি আছে? এস, এটার জন্য দিব ডাজ, তারপরে সাবজেক্ট, হি এখানে সাবজেক্ট, এই যে দিলাম সাবজেক্ট, বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তারপরে আমরা দেখব দে রিটার্নড ফ্রম লন্ডন। ওকে, এখন একটু দেখেন তো এখানে রিটার্ন নাকি রিটার্নড? রিটার্ন নাকি রিটার্ন? একটু দেখেন তো, লাস্ট ডি আছে। অধিকাংশ ভার্বের যে স্ট্রং ভার্ব, উইক ভার্বের ক্ষেত্রে আমরা দেখি যে বি2 যেগুলো থাকে, বি2 এবং বি3, সেইগুলোর শেষে কি থাকে? ইডি থাকতে পারে। ডি থাকলে আমরা কি ইউজ করব? ডিড ইউজ করব। ডি থাকলে আমরা ডি ইউজ করব। তাহলে এখানে দেখেন তো রিটার্ন নাকি রিটার্নড, ইডি আছে, তার মানে হচ্ছে আমরা ডব্লিউএস ওয়ার্ড দিই, তারপরে আমরা কি দিব? ডি দিব, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। এই ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্মের হয়ে যাবে, বি1 হয়ে যাবে, বি1 হয়ে যাবে। কথাটা কি বললাম? এইটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন। এইটা সকলেই বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন। এই বাক্যটা বুঝতে পেরেছেন কিনা? 2 নাম্বার যে সেন্টেন্সটির যে উদাহরণটা দেওয়া আছে সেটা বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। যে কাদিজা আক্তার রিটার্নড বি2, তাই ডিড হবে। ধন্যবাদ।
সুমাইয়া ইসলাম, হোয়ার ডাজ হি লিভ, এটা আগের বাক্যটা। আপনি 2 নাম্বার বাক্যটা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানান। জহিরুল ইসলাম রাজু, যতক্ষণ বুঝান ততক্ষণ বুঝি, এরপরে বুঝি না। না ভাইয়া, এরকম হওয়ার আসলে কথা না। কারণ হচ্ছে আপনি যখন একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, আপনি যদি সম্পূর্ণ কনসেন্ট্রেট করেন, মনোনিবেশ করেন, তাহলে অবশ্যই আপনার এটা এখনও থাকবে তখনও থাকবে। আপনি একটু খেয়াল করে দেখেন, ছোটবেলায় আপনি যখন খায়রুল সুন্দরী ছবি দেখেছেন মৌসুমী এবং ফেরদৌসের, তখন ওই ছবির ঘটনাগুলো এখনো আপনার চোখের সামনে ভাসে। কেন ভাসে বলেন তো? এটা ভাষার কারণ হচ্ছে আপনার যে পঞ্চ ইন্দ্রিয়, হ্যাঁ, চোখ, নাক, কান, হ্যাঁ, মানে আপনার যে টোটালি বডি ল্যাঙ্গুয়েজ, মন মানসিকতা সম্পূর্ণ কনসেন্ট্রেট করে আপনি কি করছিলেন? ওই মুভিটা দেখছিলেন, যে কারণে আপনি ইচ্ছে করলে ওই জিনিসটা আপনার ব্রেন থেকে সরাইতে পারছেন না, এখনো মনে হচ্ছে। সো আপনি যখন ক্লাস করবেন অথবা আপনি যখন কোনো একটা প্র্যাকটিসে বসবেন ইংরেজি করতে, তখন আপনারা সম্পূর্ণ কনসেন্ট্রেট যেন এখানে থাকে সেগুলোর দিকে একটু মনোনিবেশ করবেন। ওকে, তারপরে একটু দেখেন আমরা এরপরের বাক্যটা একটু আমরা দেখি। এখানে জি স্যার, 2 নাম্বারটা আবার একটু বোঝান স্যার। অনু সরকার, ওকে, 2 নাম্বারটা আমি আরেকবার একটু বোঝাই দিচ্ছি। আচ্ছা, ধরেন আমি এরকম একটা বাক্য লিখলাম, যারা came to Dhaka, যারা কেম টু ঢাকা, এইটাকে আপনার ডব্লিউ কোয়েশনে কনভার্ট করতে হবে। সো এখন দেখেন তো, যারা কোথা থেকে এসেছিল। আচ্ছা, এইখানে দেখেন আমার প্রশ্ন করার জন্য প্রথমে কি দরকার? ডব্লিউ কোয়েশন ওয়ার্ড দরকার। যারা কোথা থেকে এসেছিল? ঢাকা। আমার প্রশ্নের উত্তর হবে এটা, প্রশ্নের উত্তর হবে এটা। তাহলে এটা একটা স্থান, দ্যাটস আমরা কি করব? হোয়ার দ্বারা প্রশ্ন করব। আমরা দিলাম হোয়ার, তারপরে আমাকে কি করতে হবে? অক্সিলারি ভার্ব আনতে হবে। বাকি তো অক্সিলারি ভার্ব নাই, এমিজার ওয়াজার নাই, এগুলো নাই, যে কারণে আমার কাকে আনতে হবে? ডো, ডাজ এবং ডিড। ডো, ডাজ এবং ডিডকে নিতে হবে। ডো, ডাজ, ডিড, এই তিনটা থেকে আমার কোনো একটাকে নিতে হবে। এখন দেখেন এইখানে আমার কাম নাকি কেম, দেখেন তো ভার্বের ফর্মগুলো যদি আমি লিখি, বি1 আমরা যদি লিখি যে কাম, এটার ফার্স্ট ফর্ম কি হবে? কেম, এবং এটার পার্টিসিপল ফর্ম হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে হচ্ছে কাম, আবার কাম হবে, কাম কেম কাম। তাইলে কেম ভার্বটা কয় নাম্বার? এই ভার্বটা হচ্ছে বি2। কাম না, এখানে হচ্ছে কেম, কেম ভার্বটা হচ্ছে বি2। যেহেতু ভার্বটা বি2 দেওয়া আছে, সুতরাং আমাকে অক্সিলারি ভার্ব হিসেবে কি নিতে হবে? ডিড। এইটার জন্য আমরা এখানে কি নিব? ডিড নিব। অনু সরকার, আপনি বুঝতে পারছেন কি আমাকে জানান। আচ্ছা, এখানে কেন ডিড নিলাম এখন ক্লিয়ার কিনা? তারপরে আমাকে কি করতে হবে? সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট কি আছে? যারা, দিলাম যারা। তারপরে আমাকে কি করতে হবে? ভার্বটা নিতে হবে। আচ্ছা, ভার্ব কি আছে আমার এখানে? কেম। বাট এই কেম এর জন্যই কিন্তু আমরা ডিড ইউজ করলাম, কেম এর জন্যই আমরা ডিড ইউজ করলাম। এখন আর আমি এখানে কেম ব্যবহার করতে পারবো না, কেম এর যে প্রেজেন্ট ফর্ম কাম, এই কামটাকে ব্যবহার করতে হবে। দিলাম কাম, তারপরে আমি কোয়েশ্চন মার্ক দিব। আশা করি অনু সরকার আপনি বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে আমাকে একটু প্রশ্ন করে। কাদিজা আক্তার, ওয়ার ডিড যারা কাম, হ্যাঁ অবশ্যই হয়েছে, ধন্যবাদ। মোহাম্মদ মেজবা, হোয়ার ডিড যারা কাম ফ্রম। ওকে, কাম ফ্রমটা কাম ফ্রম ঢাকা বা কাম টু ঢাকা, যেটাই দেন এখানে ফ্রম দিলেও হবে। আচ্ছা স্যার, আর একটু জুম দিন। এইখানে জুমের কোনো প্রবলেম হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আমার হাতেও মোবাইল আছে, আমি নিজেও লাইভটি দেখছি, তো আপনাদের কমেন্ট পড়ছি। জুমগত কোনো প্রবলেম আছে কিনা আমি বুঝতে পারছি না। তারপরে হচ্ছে যারা কাম। ওকে, ধন্যবাদ, অনেকেরই হয়েছে। তারপরে দেখেন এই, আমি যদি এই উদাহরণটা নিয়ে কথা বলি, শি ইজ অন দ্য রুফ। আচ্ছা, এইখানে দেখেন সে কোথায়? সে কোথায়? ছাদের উপর। ছাদের, রুফ মানে হচ্ছে চাঁদ, চাঁদ। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, এখানে যেহেতু একটা স্থান বোঝাচ্ছে, স্থানের জন্য আমরা কি দিব? হোয়ার। তারপর অক্সিলারি ভার্ব এইখানে ইজ আছে, দ্যাটস ওয়াই আমরা ইজ রাখলাম। তারপরে আমার সাবজেক্ট দিতে হবে, এই যে সাবজেক্ট শি দিলাম, এবং প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে।
সেন্টেন্স নাম্বার 4, মাই ফ্রেন্ড ওয়ার্কস ইন এ ব্যাংক। ওকে, দেখেন একটা কমন জিনিস, আগে আমরা এই ধরনের বাক্য অসংখ্য করে এসেছি। এখানে দেখেন আমার বন্ধু কোথায় কাজ করে? ব্যাংকে। কোথায় কাজ করে? ব্যাংক। এটা একটা স্থান, কর্মস্থল, পেশার একটা স্থান। সুতরাং যেহেতু এটা একটা কর্মস্থল, দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে? ওয়্যার দ্বারা প্রশ্ন করতে হবে। অক্সিলারি ভার্ব বাক্যে দেওয়া নেই, এমিজার ওয়াজার এগুলোর কোনো কিছু দেওয়া নেই, যে কারণে আমরা ভার্বের দিকে দেখব কি আছে? ওয়ার্কস। ভার্বের শেষে এস থাকলে আমরা কি ইউজ করি? ডাজ। এটার জন্য আমরা দিলাম ডাজ। তারপরে আমাকে কি করতে হবে? এইখানে দেখেন মাই, আমরা দেখছিলাম যে যখন আই থাকে তখন এইটার জন্য কি হয়? আই থাকলে কি হয়? ইউ হয়। এবং উই থাকলে কি হয়? উই এর জন্যও কি হয়? ইউ হয়। এবং এইটা যখন আমাদের কি হয়ে যায়? মাই হয়ে যায়। মাই হয়ে গেলে এটা কি হয়ে যায়? মাই হয়ে গেলে এটা ইউর হয়ে যায়। কি হয়ে যায়? ইউর হয়ে যায়। কি হয়ে যায়? ইউর হয়ে যায়। এটার জন্য আমাকে কি করতে হবে? ইউর দিতে হবে। এই জিনিসগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে যে পারসন চেঞ্জের ক্ষেত্রে কোন পারসনটা চেঞ্জ হয়ে কি হবে। হ্যাঁ, তারপরে বাকি অংশটা দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। তারপর দেখেন সেন্টেন্স নাম্বার 5, উই স্টার্টেড ফ্রম সিলেট। আমরা কোথা থেকে শুরু করেছিলাম? সিলেট থেকে। সিলেট থেকে যেহেতু একটা স্থান, আমাকে কি করতে হবে? ওয়্যার দিতে হবে। তারপর দেখতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা, এমিজার ওয়াজার এগুলো আছে কিনা। এগুলো নাই, ভার্বের কাছে যাব। ভার্বের শেষে কি আছে? ইডি আছে। আমি বলছিলাম একটু আগে ইডি যুক্ত থাকলেই, এটা সব ক্ষেত্রে না, 95% ক্ষেত্রে দেখবেন আপনারা যারা নতুন করে ভার্বগুলো মুখস্থ করতে পারছেন না বা পারবেন না, তারা এই টেকনিকটা ফলো করলে হয়তো বা আপনাদের সাময়িকভাবে উপকার হতে পারে। যে বি2 যেটা হবে, বি2 যে ভার্বটা অর্থাৎ ডিড যে বাক্যে বসবে, এই বাক্যের যে মেইন ভার্ব, যে মেইন বাক্যটা থাকবে, বাক্যের ভার্বের সাথে কি থাকবে? ইডি যুক্ত থাকতে পারে। তাহলে এইখানে দেখেন কি আছে? স্টার্টেড, ইডি আছে, যে কারণে আমরা কি দিব? ডিড দিব। আর এই স্টার্টেড হওয়ার কারণে ভার্বটা অ্যাকচুয়ালি কি হয়ে গেছে? বি2 হয়ে গেছে, অর্থাৎ ফার্স্ট ফর্মের হয়ে গেছে। এই কারণে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি ইউজ করলাম? ডিড ইউজ করলাম। তারপরে সাবজেক্ট দিব এই যে উই আছে। আচ্ছা, এই উই থাকলে আমরা কি ইউজ করি? ইউ ইউজ করি। ইউ স্টার্ট ফ্রম। এখানে আমরা উইটা উই রেখে ফেলছি, বাদ বাকি অংশটা দিতে হবে। আচ্ছা, সরি, এখানে কি ইউজ করতে হবে? ইউ ইউজ করতে হবে। ওকে, বুঝতে পেরেছেন কিনা একটু? স্যার পেজ নাম্বার কত? পেজ নাম্বারটা এইখানে তো আমার পিডিএফ এ পেজ নাম্বারটা দেওয়া নেই, তোমরা একটু বইটা দেখে নিবে। ওকে ওকে, জিনিসগুলো ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। এখানে আওয়ার থাকলেও কি হইতে পারে? আওয়ার থাকলেও ইউর হইতে পারে। আওয়ার থাকলেও ইউর হইতে পারে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন। এই জিনিসগুলো একটু মুখস্থ রাখেন, আশা করি ভালো করা যাবে। অনুসরকার, হোয়ার ডিড উই স্টার্ট ফ্রম? ওকে, ধন্যবাদ। অনুসরকার হয়েছে আপনার, অবশ্যই আপনার উত্তরটি সঠিক। সময় ও স্থান একসাথে থাকলে সেক্ষেত্রে কি হবে স্যার? সময় এবং যদি স্থান একসাথে থাকলে আপনি তো একটা প্রশ্ন দিয়ে তো আপনি দুটা শব্দকে আপনি উত্তর করতে পারবেন না। আপনি যদি সময়টাকে আপনি উত্তর করতে চান তাহলে হয় দ্বারা প্রশ্ন করতে হবে, এবং আপনি যদি স্থানটাকে প্রশ্ন করে উত্তর করতে চান, স্থানটা যদি আপনার প্রশ্নের উত্তর হয় তাহলে অবশ্যই হয় দ্বারা প্রশ্ন করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি কে ধর্মেন্দ্র রয় প্রশ্ন করেছিলেন, আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। ওকে, বুড়ের আলো ক্লিয়ার, ধন্যবাদ। সীমা খান, ধন্যবাদ, আপনারটা হয়েছে। তারপর জান্নাত জাহান মনি, হোয়ার ডিড উই স্টার্ট ফ্রম? ধন্যবাদ, আপনাদের সকলেরগুলোই হয়েছে। আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, এইবার আমরা এরপরে আরেকটু দেখবো। আমাদের এরপর 4 নাম্বার একটা রুলস নিয়ে আলোচনা করা আছে, সেইটা নিয়ে আমরা কথা বলবো। বাক্যের মধ্যে সাল বা সময় থাকলে, আচ্ছা আমরা কি করব? সাল বা সময় থাকলে আমরা অয়েন দ্বারা প্রশ্ন করব। যদি কোনো বাক্যে লাস্ট প্লাস টাইম থাকে, বা টাইম প্লাস টাইম, টুমোরো, ইভিনিং, মর্নিং, স্যাটারডেজ, ইয়েস্টারডে ইত্যাদি থাকে, তাহলে অয়েন নিয়ে আসতে হবে। অর্থাৎ যদি কোনো পিরিয়ড অফ টাইম, যেমন মর্নিং, নাইট বা ইভিনিং, এই টাইপের যদি কোনো শব্দ থাকে তাহলে আমরা হয় দ্বারা প্রশ্নটা করব। অথবা যদি লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ডে এই টাইপেরও যদি থাকে, অর্থাৎ যে সকল বাক্যের প্রশ্নে আপনার কখন দ্বারা প্রশ্ন করা যায় সেইখানে আমরা কি ইউজ করব? হয় ইউজ করব। সো আমরা একটু উদাহরণের সাহায্যে বিষয়টা একটু ক্লিয়ার করি।
এখনো আমাদের প্যাটার্ন কিন্তু ওইটাই, ডব্লিউ ওয়ার্ড, তারপরে কি দিব, অক্সিলারি ভার্ব দিব, তারপরে সাবজেক্ট দিব, তারপরে বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিব। আমাদের প্যাটার্ন একটাই, একটা প্যাটার্নে আমাদের সবগুলো বাক্য সমাধান হচ্ছে কিন্তু এখন পর্যন্ত। রহিম ওয়েন্ট টু ঢাকা লাস্ট উইক। আচ্ছা, রহিম কখন ঢাকা গিয়েছিল? কখন? লাস্ট উইক, গত সপ্তাহে। তাহলে লাস্ট উইক যেহেতু বাক্যের প্রশ্নের আমার উত্তর হবে একটা সময়, তার মানে আমরা শুরু করব হোয়েন দিয়ে। এই যে দিলাম আমি হোয়েন, তারপরে আমার কি লাগে? তারপরে আমার অক্সিলারি ভার্ব লাগে। ডব্লিউএস ওয়ার্ড ইজ ডান, তারপরে আমাকে কি করতে হবে? আমাকে ডব্লিউএস ওয়ার্ড আনতে হবে। ডব্লিউএস ওয়ার্ড যেহেতু না, সরি, অক্সিলারি ভার্ব আনতে হবে। অক্সিলারি ভার্ব যেহেতু বাক্যে নাই, আমার ভার্বের কাছে যাইতে হবে। কি আছে? ওয়েন্ট। ওয়েন্ট ভার্বটা কোথা থেকে আসছে? বি1, বি2, বি3। আমি যদি আবারও একটু দেখাই, গো, ওয়েন্ট, গন, গো, ওয়েন্ট, গন। এই যে ওয়েন্ট ভার্বটা দেওয়া আছে, সেই ভার্বটা হচ্ছে বি2। আর বি2 হলে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কাকে আনবো? ডোডাস হচ্ছে বি1 এর জন্য এবং ডিড হচ্ছে বি2 এর জন্য। ডোডাস কেন হয়? বি1, এবং ডিড হয় কিসের জন্য? ডিড হয় হচ্ছে বি2 এর জন্য। যেহেতু এইখানে ওয়েন্ট দেওয়া আছে, বাক্যে কি দেওয়া আছে? ওয়েন্ট। ওয়েন্ট ভার্বটা হচ্ছে বি2, দ্যাটস ওয়াই আমরা কি ইউজ করব? ডিড ইউজ করব। তারপর 3 নাম্বার আমার কি লাগে? 3 নাম্বার লাগে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে কি আছে? রহিম। এই যে দিলাম রহিম। তারপরে আমার বাক্যের ভার্বটা কি হয়ে যাবে? 1 নাম্বার হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে এই ওয়েন্ট বাক্যে ছিল বিদায় আমি ডিড ইউজ করেছিলাম। ওয়েন্ট বাক্যে ছিল বিদায় আমরা ডিডটা নিয়েছিলাম। যেহেতু আমরা বাক্যে ডিড ইউজ করেছি, তখন আর এই ওয়েন্ট হবে না, এই ওয়েন্টের জন্য হয়ে যাবে হচ্ছে গো। এই যে দিলাম গো, বাদ বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। এইখানেও দেখেন ওয়েন্ট আছে, দ্যাটস ওয়াই আমরা কি ইউজ করব? ডিড। আর যেহেতু ই স্টার্টে আছে, সময় বোঝাচ্ছে, এটার জন্য দিলাম হোয়েন। তারপরে সাবজেক্ট হচ্ছে হি দিয়ে, এই ওয়েন্ট ছিল, ওয়েন্টটার যদি আমরা ডিড ইউজ করে ফেলেছি, সুতরাং ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হবে হচ্ছে কি? গো। এই যে দিলাম গো, বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। 3 নাম্বার উদাহরণটা যদি আমরা নিয়ে কথা বলি, জানাবেন এই জিনিসগুলো ক্লিয়ার কিনা। সবাই একটু প্রশ্ন আমাকে কমেন্ট করে জানান। একটু জানান। ধন্যবাদ স্যার বারবার বুঝিয়ে দেওয়ার জন্য। যদিও এটা ফ্রি ক্লাস ছিল, নিপা আক্তার, ধন্যবাদ আপনাকে। আপনাদের ফ্রি ক্লাসের পাশাপাশি আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো অ্যামেজিং হবে। সুতরাং আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন খুব অল্প সময় আপনাদের হাতে, এবং আপনারা ভর্তি হয়ে যাওয়ার সাথে সাথে ইমরান পাবলিকেশন থেকে আপনারা এই 2টি অসাধারণ বই পাবেন। এই বইগুলো নিয়ে আপনাদের অতিরিক্ত কোনো চিন্তা করতে হবে না। আপনারা কিভাবে পড়বেন, কোন গাইডলাইনে পড়লে আপনাদের রেজাল্ট ভালো হবে, সেগুলো নিয়েও অসম্ভব সুন্দর দিক নির্দেশনা দিয়ে রেখেছেন আমাদের মধ্যমণি ইমরান স্যার। ওকে, আমরা আরেকটু এগিয়ে যাই। আমরা এই 3 নাম্বার উদাহরণটি নিয়ে যদি কথা বলি, দি জার্নি ওয়াজ মেড লাস্ট উইক। মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট। এইটা নিয়ে অনেকের অনেক হেসালে পড়ে যায়, এটা নিয়ে অনেকের ভুল হয়। আপনাকে আমি একটু বলি, দেখেন একটু খেয়াল করেন। আপনারা অ্যাটলিস্ট ছোটবেলাতে পড়েছেন যে এম, ইজ, আর এবং ওয়াজ, ওয়ার, এই যে ভার্বগুলো আছে, এইগুলোর পরে সাধারণত ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। এইগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়, অর্থাৎ কন্টিনিউয়াস হয়ে যায়। এগুলা কি হয়ে যায়? সকল কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা এম, ইজ, আর, ওয়াজ এগুলা সাধারণত ব্যবহার করি। কিন্তু এইখানে দেখেন এই ওয়াজের পরে ভার্বটা কি আছে? মেড। ওয়াজের পরে কি আছে? মেড। আমি মেড ভার্বের ফর্মেশনটা যদি একটু লিখি, মেক, মেড, মেড। দেখেন একটু খেয়াল করেন, এই মেড ভার্বটা অ্যাকচুয়ালি কি? বি2 বা ফার্স্ট ফর্মে দেওয়া আছে, বি2 বা ফার্স্ট ফর্মে দেওয়া আছে। একটু দেখেন, এই যে ওয়াজের পরে হওয়ার কথা ছিল আইএনজি, ওয়াজের পরে হওয়ার কথা ছিল ভার্বের সাথে আইএনজি, মেকিং হওয়ার কথা ছিল, বাট হইছে কি? মেড। এই ঘটনাটা যখন ঘটবে, একটা বি ভার্বের পরে যখন আইএনজি না বসে, যখন বি3 বসবে, তখন আপনার বুঝতে হবে বাক্যটা প্যাসিভ মোডে আছে, এটা অ্যাক্টিভ না। অর্থাৎ বাক্যের কাজ কর্তা নিজে করার ক্ষমতা রাখছে না, বাক্যের যে সাবজেক্ট আছে সাবজেক্ট কাজটা করতেছে না। এই বাক্যটা একটু দেখেন, দ্য জার্নি ওয়াজ মেড লাস্ট উইক। জার্নিটা, ভ্রমণটা গত সপ্তাহে হয়েছিল। এই যে ভ্রমণটাকে যে আমি সাবজেক্ট বানাইলাম, ভ্রমণটা কি নিজেই হয়ে গেছিল?
ভ্রমণটা কি আসলে কাজ করার ক্ষমতা রাখে? না, অবভিয়াসলি না। এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা তো আগের বাক্যগুলোতে আমরা মেইন ভার্বটা পরিবর্তন করে আমরা 1 নাম্বার করছিলাম, কিন্তু এই বাক্যের মেইন ভার্বটা পরিবর্তন করা যাবে না। যেমন আপনি ধরেন কখন করছিলেন জার্নিটা? লাস্ট উইক। আমরা এই সময় বোঝাচ্ছে, এটার জন্য আমরা কি ইউজ করলাম? সময়ের জন্য আমরা হয়েন ইউজ করি, আমরা এটার জন্য দিলাম হয়েন। তারপরে অক্সিলারি ভার্ব ছিল ওয়াজ, এই যে দিলাম ওয়াজ। তারপরে আমার কি লাগে? আমার কি লাগে? সাবজেক্ট লাগে। কি লাগে? সাবজেক্ট লাগে, এই যে দিলাম আমি সাবজেক্ট, দি জার্নি। তারপরে আমার মেইন ভার্বটা নিয়ে আসবো। এইখানে মেইডটাকে আমরা পরিবর্তন করব অন্যান্য গুলোর ক্ষেত্রে। আগেরটা ওয়েন্ট ছিল, এটার জন্য গো করছিলাম, হ্যাঁ, কিন্তু এইখানে মেইডটাকে আর আমরা মেক করতে পারবো না, সরি, এটাকে আর করা যাবে না। কারণ হচ্ছে এই যে বাক্যের সাবজেক্ট সে নিজে কাজটা করতেছে না, বাট অন্য বাক্যগুলোতে সাবজেক্ট নিজেই কাজ করছিল, যে কারণে ওই অ্যাক্টিভ ভয়েস হওয়ার কারণে ওই বাক্যের যে ভার্বটা ওয়েন ছিল এটা গো হয়ে গেছিল, বাট মেইড থাকার কারণে এটা মেইড আর হবে না, এটা মেইডই থেকে যাবে। এটা বুঝবেন কিভাবে? আপনাকে আমি আরো একটা সহজ প্রসেস দিই। এই বি প্লাস বি3, বি প্লাস এইগুলাকে আমরা এক কথায় কি বলবো? বি। আর এটার পরে যদি বি3 থাকে তাহলে এটা প্যাসিভ ভয়েস। বি প্লাস বি3 হলে এটা প্যাসিভ ভয়েস। এই ক্ষেত্রে এই ভার্বের ফরম্যাটটাকে আর কি করা যাবে না? পরিবর্তন করা যাবে না, এইটাই থাকবে। এই ভার্বটাকে আমার 1 নম্বরে নেওয়া যাবে না, বি3 বাক্যে থাকলে বি3 হবে। আশা করি বুঝতে পেরেছেন। উপরের 3টি উদাহরণ একটি নির্দিষ্ট সময়ের উল্লেখ আছে, তাই হয়েন ব্যবহার হয়েছে। অবশ্যই আমরা একটা প্র্যাকটিস দেখবো, এখানে আরো কতগুলো প্র্যাকটিস দেওয়া আছে। উই মেড, আচ্ছা দেখেন, উই মেড দেম লাস্ট ফ্রাইডে। ওকে, দেখেন একটু বাক্যটা খেয়াল করেন। আচ্ছা, এইখানে আমি যদি আবার বি1 বি2টা একটু লিখি, বি2 বি3 মিট, এম-ই-টি মিট, মেট। ওকে, একটু খেয়াল করেন, এখানে মিট ভার্ব এম-ই-টি আছে। এম-ই-টি কয় নাম্বার? 2 নাম্বার এবং 3 নাম্বার। এখন অনেকেরই প্রশ্ন আসতে পারে, স্যার 2 নাম্বার এবং 3 নাম্বার তো একই ধরনের, দেখতে এরকম আরো অসংখ্য শব্দ আছে, যেমন বাই বোট, ফাইট ফোট, গেট গোট, ক্যাচ কট, এরকম 2 নাম্বার এবং 3 নাম্বার ফর্ম একই রকম, বানান উচ্চারণ এক, তাহলে এটা 2 নাম্বার কোনটা এবং 3 নাম্বার কোনটা বুঝবো কিভাবে, তাই না? আচ্ছা, তাদেরকে বলি 3 নাম্বার হইতে গেলে তার আগে হয় হ্যাভ থাকবে, না হয় হ্যাজ থাকবে, না হয় হেড থাকবে। আপনি দেখেন তো এখানে মেড এম-ই-টি আছে, বাট এটার আগে কি হ্যাভ হ্যাজ হেড আছে? হ্যাভ আছে, হ্যাজ আছে, হেড আছে? নাই তো। যেহেতু হ্যাভ হ্যাজ হেড নাই, তার মানে হচ্ছে এটা কয় নাম্বার? এটা হবে 2 নাম্বার, মেড। আর ভার্বটা যখন 2 নাম্বার হয় এবং বাক্যে যখন অক্সিলারি ভার্ব থাকে না, সেটার জন্য আমরা কি করি? সেটার জন্য আমরা ডিড ইউজ করি। আর যেহেতু এখানে লাস্ট ফ্রাইডে একটা সময় উল্লেখ করা আছে, সময় থাকলে আমরা ডব্লিউএস ওয়ার্ড হিসেবে কি আনি? আমরা হচ্ছে কি আনি? হয়েন আনি। এই দিলাম হয়েন, ডব্লিউএস ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে আমরা কি দিব? সাবজেক্ট। এখানে এই যে দিলাম সাবজেক্ট, বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। এই যে দেখেন এখানে মিট ছিল ভার্বটা, এটার জন্য এই পরবর্তীতে পরিবর্তন হয়ে এই মিটটা কি হয়ে গেছে? এই মিট পরিবর্তন হয়ে এম-ই-টি মিট হয়ে গেছে। এইখানে দেখেন তো আমরা কি সাক্ষাৎ করার কাজটা নিজেরা করতে পারি কিনা? এর আগের বাক্যটা যেটা ছিল ওইখানে দি জার্নি ছিল, দি জার্নি নিজে করা যায় না, জার্নি নিজে কাজ করতে পারে না, যে কারণে ওইটার ভার্বটার পরিবর্তন হয়েছিল না। ওইখানে ছিল হচ্ছে এই যে আমরা আগের বাক্যটাতে একটু দেখি আবার, এই যে মেড ছিল, মেড অপরিবর্তিত ছিল। কারণ কি? অপরিবর্তিত থাকার কারণ ছিল হচ্ছে সাবজেক্ট নিজে কাজ করতে পারে নাই। কিন্তু এইখানে দেখে তো সাবজেক্ট আছে উই হচ্ছে আমরা। আচ্ছা, আর এই মিট অর্থ হচ্ছে সাক্ষাৎ করা, বা মেট মানে সাক্ষাৎ করেছিল। আচ্ছা, আমরা কি সাক্ষাৎ করার কাজটা করতে পারি? বাক্যটার অর্থ হচ্ছে উই মেড দেম লাস্ট ফ্রাইডে, আমরা গত শুক্রবারে তাদের সাথে সাক্ষাৎ করেছিলাম। আমরা কিন্তু অ্যাকচুয়ালি সাক্ষাৎ করার কাজটা করতে পারি, যে কারণে এই যে ভার্বটা, এই মিটটা তখন আর মিট থাকবে না, এটা হয়ে যাবে এম-ই-টি মিট। এই যে এটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? বি1 এ চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি দেখতে চাই কে বুঝতে পেরেছেন। মিলি আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। প্রতিদিন কি দুপুরে ক্লাস হবে? স্যার অবশ্যই প্রতিদিন দুপুরে ক্লাস হবে, আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রতিদিন ক্লাস করানোর। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। আচ্ছা,
তো এইবার আমরা এর পরের গুলাতে একটু যাই। দেখেন শি উইল লিভ টুমরো মর্নিং, কখন সে চলে যাবে? আগামীকাল সকালে। তাহলে সময় বোঝাচ্ছে, এটার জন্য আমরা দিলাম কি হয়, তারপরে অক্সিলারি ভার্ব লাগে। এই যে অক্সিলারি ভার্ব আছে এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড শেল শুড উইল উড উইল 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 উইল, এই যে উইল আমরা গট ইট, আমরা উইল পাইছি যে কারণে আমরা উইল বসাবো। তারপর আমরা কি দিব? সাবজেক্ট, এই যে দিলাম সাবজেক্ট, তারপর বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিব। ওকে, এন্ড দেন আমাদের দেখেন এখানে একটা শাল আছে হয়েন, এই যে দিলাম হয়েন, শালটা একটা সময় যে কারণে আমরা দিলাম হয়েন। তারপর অক্সিলারি ভার্ব আছে, এই যে দিলাম অক্সিলারি ভার্ব। তারপরে আমরা কি মাই ফাদার, এই যে মাই শব্দটার পরিবর্তন হয়ে হবে ইউর, এই যে দিলাম ইউর, বাদ বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, এইখানেও একটা সময় আছে যে কারণে হয় অক্সিলারি ভার্ব আর আছে, আর দিলাম, তারপরে দে সাবজেক্ট, এই যে সাবজেক্ট দিয়ে বাদ বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। এইভাবে প্রত্যেকটি বাক্য আপনারা যদি দেখেন, আমাদের এইখানে দেখানো আমাদের যে বইগুলো আছে, এই বইগুলোতে যে বাক্যগুলো যেভাবে দেওয়া আছে, আপনারা যদি সেভাবে বাক্যগুলো করার চেষ্টা করেন, আশা করি আপনারা খুব সহজেই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। 5 নাম্বার রুল, বাক্যের মধ্যে যদি কারণ নির্দেশ করা থাকে তাহলে কি হয়? ওয়াই। আপনি এটা বুঝবেন কিভাবে যে কারণ নির্দেশ করা আছে? এটা বোঝার দুইটা প্রসেস আছে। বাক্যে বিকজ কথাটা উল্লেখ থাকতে পারে, BESCUSE, বিকজ কথাটা উল্লেখ থাকতে পারে, অথবা টু প্লাস ভার্ব থাকতে পারে, টু প্লাস ভার্ব থাকতে পারে। সরি, এটা বৃত্তি হবে না, টু প্লাস বৃত্তি থাকতে পারে, টু প্লাস টু প্লাস B1 থাকতে পারে। যদি বিকজ অথবা টু প্লাস B1 থাকে তাহলে আমরা ওয়াই দ্বারা প্রশ্ন করব। কি করব? আমরা ওয়াই দ্বারা প্রশ্ন করব। বাক্যে যদি এই দুইটা কথা উল্লেখ থাকে তাহলে আমরা ওয়াই দ্বারা প্রশ্ন করব। অনেক সময় ফরও থাকতে পারে, অনেক সময় ফরও থাকতে পারে, ফর থাকতে পারে। ফর থাকলেও আমরা কি করব? ওয়াই দ্বারা প্রশ্ন করব। আচ্ছা, কারণ বোঝানোর জন্য যে শব্দগুলো থাকে বিকজ, ফর, টু, অ্যাজ, সিন্স, সো দ্যাট, হ্যাঁ এই সবগুলোই থাকতে পারে। এখন দেখেন রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো। রাজশাহী কিসের জন্য বিখ্যাত? ফর ম্যাঙ্গো। এই যে ফর আছে, তার মানে আমার প্রশ্নের উত্তর হবে এইটুকু, আমার প্রশ্নের উত্তর হবে এইটুকু। কেন? ওয়াই, ওয়াই। আমার তাইলে কি করতে হবে? ওয়াই দ্বারা প্রশ্ন করতে হবে। আমি দিলাম ডব্লিউ ওয়ার্ড, তারপর কি দিব? আমার অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি আছে? ইজ, এই যে দিলাম ইজ, তারপর সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে কি আছে? রাজশাহী, দিলাম রাজশাহী, তারপর বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। বুঝতে পারছেন কিনা একটু জানান আমাকে। স্যার সাজেশন কিভাবে অর্ডার করব একটু বলেন। আমরা যে লাইভটি করছি অথবা আমাদের ইমরান সাজেশনের যে পেজটি, অফিসিয়াল পেজটি রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আজকের লাইভ করা হচ্ছে যে পেজ ইমরান সাজেশন, সেই পেজে দেখেন পিন পোস্টে একটি কমেন্ট দেওয়া আছে। পিন পোস্টের কমেন্টে ঢুকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আপনারা ভর্তি হওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ সকলকে। এবার আমরা একটু দেখবো আই কুড নট গো বিকজ আই ওয়াজ ইল। আচ্ছা, একটু খেয়াল করেন, আমি কেন যাইতে পারি নাই? বিকজ দেওয়া আছে, বিকজ। তাহলে বিকজ দেওয়া থাকলে পরের পুরাটাই মূলত হচ্ছে প্রশ্নের উত্তর আসবে, পুরাটাই প্রশ্নের উত্তর আসবে। তাহলে আপনাকে কি করতে হবে? এর আগে থেকে আপনাকে সাজাইতে হবে। আচ্ছা, তাইলে এই বাক্যের আপনার প্রশ্নটা করতে হবে কি দিয়ে? ওয়াই। বিকজ থাকলে আমরা কি দ্বারা প্রশ্ন করব? ওয়াই। আচ্ছা, ওয়াই দিলাম, আমরা ডব্লিউস ওয়ার্ড দিলাম, তারপরে কি লাগে? সাবজেক্ট আই আছে। সাবজেক্ট আই যখন হয় তখন এটার পরিবর্তন হয়ে কি হয়ে যায়? ইউ হয়ে যায়। এটার জন্য দিলাম ইউ, তারপরে এখানে নট ছিল, এই যে দিলাম নট, তারপরে গো, বাদ বাকি সবটা দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। হি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট। কেন মার্কেটে গেছিল? টু বাই, টু প্লাস ভার্ব, বাই অর্থ কিনা। আচ্ছা, টু প্লাস ভার্ব থাকলে আমরা বলছিলাম কি করব? ওয়াই দ্বারা প্রশ্ন করব। এই যে দেখেন আমরা ওয়াই দিলাম, ডব্লিউএস ওয়ার্ড, তারপর কি লাগে? অক্সিলারি ভার্ব। বাক্যে অক্সিলারি ভার্ব নাই, না থাকলে কাকে আনবো? ডো, ডাজ, ডিড, ওয়েন্ট। ওয়েন্ট ভার্বটা কত নাম্বার বলেন তো? অসংখ্য বাক্য এর আগে পড়ানো হয়েছে ওয়েন্ট দিয়া। গো, ওয়েন্ট, গন। ওয়েন্টটা হচ্ছে B2, 2 নাম্বার। 2 নাম্বার থাকলে আমরা কি আনি? ডিড নিয়ে আসি। তারপর সাবজেক্ট হিসেবে কি আছে? হি, দিলাম হি। তারপরে আর মেইন ভার্বটা আর ওয়েন্ট থাকবে না, গো হয়ে যাবে, কারণ এখানে কি ইউজ করছি? ডিড আমরা B2 ইউজ করছি, এটার জন্য আমার এই ভার্বটা হয়ে যাবে B1। আচ্ছা, তারপর
তারপরে আমরা কি করব বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন উই রেসপেক্ট হিম ফর হিজ অনেস্টি আমরা তাকে কেন সম্মান করি তার সততার জন্য কেন ফর প্লাস বাকি অংশ আছে তার মানে আমরা ওয়াই দ্বারা শুরু করব তারপরে অক্সিলারি ভার্ব আনতে হবে অক্সিলারি ভার্ব নাই বাক্যে না থাকলে কাকে আনবো ডো ডাজ ডিড ভার্বের সাথে এস নাই আছে হচ্ছে রেসপেক্ট এস থাকলে ডাজ হইতো ডাজ বাদ এখন দেখেন এখানে রেসপেক্টেড বি টু হচ্ছে রেসপেক্টেড ইডি থাকলে ডিড দিতাম এস নাই ডাজ হবে না এবং ইডি নাই ডিড হবে না তাহলে বাকি রইল ডো দিলাম ডো তারপর উই আছে উই থাকলে আমরা কি দিব উই থাকলে আমরা ইউ দিব দিয়ে বাদ বাকি অংশটা দিয়ে প্রশ্নবোধক চিহ্ন আচ্ছা দেখেন এখানে কতগুলো প্র্যাকটিস আছে আপনারা অবশ্যই বাক্যগুলো পারবেন আমরা ইতিমধ্যেই করিয়েছি এখানে দেখেন হি লেফট দ্য ক্লাস বিকজ আছে বিকজ থাকলে ওয়াই দ্বারা প্রশ্ন করবে এবং বাকি অংশ পুরাটাই আনসার আসবে আচ্ছা তাহলে ওয়াই দিব বিকজ থাকলে ওয়াই দিব তারপরে আমার অক্সিলারি ভার্ব লাগবে লেফট আমি লিভ ভার্বটা লিখে দেখিয়েছিলাম লিভ লেফট যেহেতু লেফট ভার্বটা B2 দ্যাটস আমার কি আনতে হবে ডিড তারপরে সাবজেক্ট হিসেবে হি তারপর বাকি অংশটা দিয়ে প্রশ্নবোধক চিহ্ন এবং লেফট ভার্বটা আর তখন লেফট থাকবে না এটা হয়ে যাবে B1 লিভ হয়ে যাবে কারণ B2 হিসেবে আমরা ডিড ইউজ করে ফেলছি ওকে এইগুলো মনে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো সবগুলো ওকে 6 নাম্বার রুলস বাক্যে যদি অনলি বা ওর অথবা হাউ থাকে তাহলে আমরা হাই থাকে তাহলে আমরা হাউ দ্বারা প্রশ্ন করব আচ্ছা এই বাক্যগুলো সেম প্রসেসে আমরা প্র্যাকটিস করব হি ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড তার বয়স কত তার বয়স কত তার বয়স হচ্ছে 10 বছর তার বয়স হচ্ছে 10 বছর এখানে কি আছে অনলি আছে তাই না এর পরের অংশটা আমরা দেখব তাহলে হাউ দ্বারা প্রশ্ন করলাম আমরা ডব্লিউএস ওয়ার্ড হিসেবে হাউ নিলাম হাউ ওল্ড তার যেহেতু একটা বয়স এটার জন্য আমরা হাউ এর পরে আমরা একটা অতিরিক্ত পদ নিব নাউনটা নিব হাউ ওল্ড তারপরে আমরা কি নিব এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ আছে তারপরে সাবজেক্ট এই যে দিলাম হি আমরা প্রশ্নবোধক চিহ্ন দিলাম তারপরে হচ্ছে হি বিল্ডিং ইজ দি বিল্ডিং ইজ হাই বিল্ডিংটা কেমন উঁচু তাহলে আমার উত্তর আসবে কি হাই তাহলে এখানে হাউ দ্বারা প্রশ্ন করব কেমন আচ্ছা তাহলে হাউ তারপরে হচ্ছে আমার নাউনটা নিতে হবে হাউ হাই আচ্ছা তারপরে হচ্ছে আমার অক্সিলারি ভার্ব নিয়ে বাদ বাকি অংশটা লিখতে হবে আচ্ছা দিস ম্যান ইজ ওল্ড লোকটি কেমন আচ্ছা বৃদ্ধ হাউ ওল্ড দিস ম্যান ইজ ইজ দিস ম্যান সরি হাউ ওল্ড ইজ দিস ম্যান আচ্ছা এইভাবে আমরা বাক্যগুলো আনসার করব এরপরে একটু দেখেন 7 নাম্বার রুল সংখ্যা বা পরিমাণ বোঝালে হাউ মেনি যদি কোনো পরিমাণ বোঝা হাউ মেনি আর অথবা হাউ মাচ দ্বারা আমরা প্রশ্ন করতে পারি যেমন আমরা একটা উদাহরণ দিয়ে যদি আমরা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি হি হ্যাজ 5 বুকস তার 5টা বই আছে হাউ মেনি বুকস দিলাম তারপর আমাকে কি করতে হবে তারপরে আমার এখানে দেখেন হ্যাজ আছে এখানে আমরা কি দিলাম হ্যাজ আচ্ছা এইখানে আমি আরেকটা জিনিস বলি V1 V2 V3 এখানে এই ভার্বের ফরমেশন গুলো খুব কাজে দেয় হ্যাভ অথবা হ্যাজ এই দুইটার ফার্স্ট ফর্ম হচ্ছে হেড এটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেড এখন দেখেন এইটাকে হ্যাজটাকে যদি আমরা মেইন ভার্ব হিসাব করি তাহলে আমাদেরকে এই অক্সিলারি ভার্ব হিসেবে যদি আমরা না বসে তাহলে আমার অক্সিলারি ভার্ব হিসেবে কি আনতে হবে ডাজ কেন ডাজ কারণ এটার শেষে কি আছে এস থাকলে কি আনি আমরা ডাজ দিলাম ডাজ তারপর সাবজেক্ট হিসেবে দিব হি এই যে দিলাম হি তারপরে হচ্ছে হ্যাভ আমার এই ভার্বের এইটা কি ছিল হ্যাজ ছিল হ্যাজের আমার পরিবর্তন হয়ে কি হয়ে যাবে হ্যাভ হয়ে যাবে কারণ এই যে এসটা কোথায় চলে গেছে তখন ডাজের সাথে চলে গেছে আচ্ছা আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন তো এরকম আরো অসংখ্য ক্লাস হবে আপনাদের সমস্যাগুলো নিয়ে আমাদের সাথে আপনাদের কথাবার্তা হবে আপনাদের সমস্যাগুলো আমরা শুনবো এবং আপনাদের উত্তর মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি শেষ করব পরিশেষে আমি আবারও বলবো যে আপনারা যারা এখনো ইমরান সাজেশনের সাথে সংযুক্ত হননি বা আমাদের পেইড ব্যাচগুলোতে যুক্ত হননি খুব দ্রুত ভালো ফলাফল করার জন্য আপনারা যুক্ত হয়ে যান এবং আমাদের জন্য দোয়া রাখবেন আপনার ইমরান সাজেশনের যে কর্ণধার ইমরান স্যার ওনার জন্য দোয়া করবেন উনি অসম্ভব পরিশ্রমী একটা লোক আপনাদের জন্য সারা দিন পরিশ্রম করে আপনাদের ফলাফল ভালো করানোর জন্য ওনার সর্বাত্মক চেষ্টা থাকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম